আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আমাদের আজকের সেকেন্ড পর্ব ভেক্টর চ্যাপ্টারটির উপরে সেটা তোমাদের জন্য ক্লাসে আমরা হাজির হয়ে গেলাম। তোমরা যারা আমাদের কোর্সটিতে এনরোল করেছো খুব দ্রুত আমাদের ক্লাসটিতে জয়েন করে যাও। আমরা এখন আমাদের ক্লাসটি কিন্তু শুরু করে দিব। জুবাইর আছে আমাদের সাথে, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ক্লাসটি যে এখন যে পার্টটুকু আমাদের বাকি ছিল সেই বাকি পার্টটা মানে সেকেন্ড পার্টটা আমরা আজকে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি সবাই জয়েন করুক আগে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। কিন্তু আমাদের গত ক্লাসে আমরা এম এর মান কত হলে এই পর্যন্ত শেষ করেছিলাম। আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা সেটা ছিল হচ্ছে আমাদের কৃতকাজ। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কৃতকাজের যে ব্যাপারটা আছে এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এই টপিকটাও নিয়ে আজকে আলোচনা করব। যে কাজ বের করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে এফ ডট এস, তার মানে কাজ হচ্ছে বল এবং সরণ যেটা রয়েছে সেটা ডট গুণফল, বল এবং সরণের ডট গুণফল করার ফলে আমরা কাজটা পাই। যেহেতু কাজ হচ্ছে ডট প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট, এই জন্য কাজটা তোমার একটা স্কেলার রাশি হবে। তার মানে যদি প্রশ্নের মধ্যে বল এবং সরণ দুইটা ভেক্টর রাশি দেওয়া থাকে, ওই ভেক্টর দুইটা রাশিকে আমরা যদি ডট করে ফেলি তাহলে কিন্তু আমরা স্কেলার গুণন করে ফেলি, তাহলে কিন্তু আমরা কাজ পেয়ে যাব। হ্যাঁ, ওকে, তার মানে আমরা খুব ইজিলি বল এবং সরণের ডট গুণফল থেকে কাজ বের করতে পারি। সিম্পল জিনিস। আমরা এখান থেকে অনেক প্রচুর প্রবলেম আসে প্রশ্নগুলোতে। আমরা হচ্ছে একটা এক্সাম্পল সলভ করি। ধরো কোনো কণার উপর বা কোনো বস্তুর উপর আমরা যদি এফ ইকুয়াল তোমার হচ্ছে 10i প্লাস তোমার হচ্ছে 10j প্লাস তোমার হচ্ছে 10k এত নিউটন মানের বল প্রয়োগ করা হয়। দেখো 10i 10j এবং হচ্ছে 10k বল প্রয়োগ করা হয় এবং তোমার মানের বল প্রয়োগ করা হয় এবং সরণ তোমার হচ্ছে আর ইকুয়াল যদি 2i প্লাস তোমার হচ্ছে 2j মাইনাস 2k এত মিটার হয়, তবে কৃতকাজ কত হবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার লাস্ট 17-18 সালের একটা প্রশ্ন। এটা 17-18 সালের একটা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে এই প্রশ্নটা আসছে। আমরা হচ্ছে এখন এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। যে যদি একটা বল দেওয়া থাকে, একটা সরণ দেওয়া থাকে, তাহলে এই বল এবং সরণকে আমরা কিভাবে এখান থেকে কাজ বের করতে পারি তোমাদেরকে অলরেডি দেখানোই হয়েছে যে বল এবং সরণের ডট প্রোডাক্ট হচ্ছে কাজ। তার মানে আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে এখানে এফ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে যেহেতু এখানে আর দেওয়া আছে, তাহলে বল এবং সরণকে আমরা যদি ডট করি তাহলে কিন্তু কাজ পেয়ে যাব। দেখো এখানে 10 এবং 2 মানে 10 দুগুণে হচ্ছে আমাদের 20, 10 আর হচ্ছে 2, তার মানে এটাও হবে 20, 10 আর 2 এটাও হবে 20, বাট ওর মাইনাস 20। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কিন্তু হচ্ছে 20 হচ্ছে যদি আমি ক্যালকুলেট করি। আর যেহেতু কাজ বের করতে বলছে, কাজের এককটা কিন্তু হচ্ছে আমাদের জুল হবে। সো এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারি। কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল এবং এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে খুব বেশি আসে, প্রচুর পরিমাণ আসে। সো আমরা এটা সলভ করে ফেললাম। ওকে, তোমাদের এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে একটু সবাই জানাও। যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, বা এই ধরনের ম্যাথগুলো পারবে কিনা একটু কমেন্ট সেকশনে খুব দ্রুত জানাতে হবে। তোমাদের এই কৃতকাজের যে ব্যাপারটা খুব পারবে কিনা সবাই একটু খুব কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও যে এই ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই। ওকে, অনেকে বলতে পারবে। এখন আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। আমরা এখন এই টপিক থেকে আমরা আরেকটা কোশ্চেনে যাব। সেটা হচ্ছে এখন তোমরা নিজেরা করবে। এটা হলো এক্সাম্পল নাম্বার 2। এটা হচ্ছে আমরা আরেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করব। এটা যে আমরা এফ ইকুয়াল যদি 6i মাইনাস 3j প্লাস 2k এত নিউটন বল প্রয়োগ করলে তোমার সরণ মানে হচ্ছে আর ইকুয়াল সরণের যে ভ্যালুটা হয়, সরণের ভ্যালু হয় 2i প্লাস 2j মাইনাস k এত মিটার যদি সরণ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল হোয়াট? এটা তোমরা নিজেরা দ্রুত আনসার বলো তো দেখি পারো কিনা। এটা তোমাদের হচ্ছে কুয়েটে আছে 9-10 সালে। চুয়েটের একটা প্রশ্ন, এটা 9-10 সালে প্রশ্ন, 9-10 সালে চুয়েটের। সো এই প্রশ্নটার আনসার দেখে পারো কিনা তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে লিখে ফেলো এটা, যে এটার আনসারটা কি হবে।
এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ একটা ফাংশন দেওয়া আছে এবং বল এই পরিমাণ বল প্রয়োগ করছো, এটা আর এর মান দেওয়া আছে আর ডাব্লিউ ইকুয়াল হোয়াট। সো এখানে ডাব্লিউ মান কত সেটা বের করতে বলছে। খুব দ্রুত তোমরা কমেন্ট সেকশনে এই ম্যাথটার আনসারটা বলে দাও, দেখো পারো কিনা। সিজন বলছে 6 হবে, তোমার হচ্ছে খুব দ্রুত সবাইকে কমেন্টস করতে হবে। দেখো এটার আনসার কত হয় খুব দ্রুত। হ্যাঁ, যদি আমি করে দেই তার মানে দেখো 6 এবং 2 তার মানে হচ্ছে 6, 2 হচ্ছে আমাদের 12, 3 এবং 2 হচ্ছে আমাদের -6 আর এটা হচ্ছে আমাদের কি -2। তাহলে দেখো 6 এবং 2 হচ্ছে কত 8, তাহলে 12 থেকে 8 গেলে হচ্ছে আমাদের 4 আর কাজের একক হচ্ছে জুল, তার মানে এটা আনসার হবে কিন্তু 4 জুল। এটা আনসার হচ্ছে কিন্তু 4 জুল। হ্যাঁ আচ্ছা, সবাই 6 জুল লিখছো, কিন্তু 6 কেন লিখছো আমি বুঝতে পারিনি, তোমরা সবাই ঠিক করে লেখো, সবাই ঠিক করে লেখো। 6, 2 হচ্ছে আমাদের কি 12 আর এটা হলো -3 দুগুণ হচ্ছে কত আমাদের 6 আর এটা হচ্ছে -2, 6 আর 2 হচ্ছে 8। সো 12 থেকে 8 গেলে কত হচ্ছে আমাদের 4। সবাই ঠিক করে নাও, এটা 4 জুল হবে, কেমন এটা ঠিক করে নাও। ওকে, আমরা এইটা আশা করি সব পারবে। আমরা এটার উপর আরেকটা প্র্যাকটিস প্রবলেম সলভ করি, এটা হচ্ছে আমরা বইটার একটা প্রশ্ন সলভ করবো। এটা আমরা এক্সাম্পল নাম্বার 3 এই টপিকের উপরে। এক্সাম্পল নাম্বার 3 তে বলা হয়েছে যে আমরা এফ এর মান হচ্ছে, যদি আমরা লিখি এফ এর মান হচ্ছে তোমার হচ্ছে 5i মাইনাস তোমার হচ্ছে 6j, 5i6j প্লাস হচ্ছে 3k, তার মানে একটা বস্তুর উপর আমরা এত নিউটন বল প্রয়োগ করলাম, যার ফলে সরণের যে মানটা, সরণের মানটা হলো তোমার 3i, তোমার হচ্ছে দেখো 3i প্লাস হচ্ছে আমাদের dyj প্লাস তোমার হচ্ছে 5k। এখানে বলছে যে dy এর মান তোমার হচ্ছে কত হলে কৃতকাজ শূন্য হবে। দেখি তোমরা এটা পারো কিনা করতে। এটাও তোমার হচ্ছে বুয়েটের একটা প্রশ্ন, বুয়েটে 12-13 সালে আসছে এটা বুয়েটে 12-13 সালের একটা প্রশ্ন। তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, দেখি পারো কিনা তোমরা। খুব দ্রুত কমেন্ট সেকশনে এই প্রশ্নটার উত্তরটা জানিয়ে দাও, খুব দ্রুত জানিয়ে দাও। সিকে চয়ন বলেছে 5 হবে। হ্যাঁ, সবাইকে খুব দ্রুত জানাইতে হবে, কমেন্ট সেকশনে জানাও। ওকে, আশাফুল তোমার করিম মিনহাজ বলেছে 5 হবে। আচ্ছা, এটা আমরা আগের মতো তোমাদের এই ম্যাথটার মতো যে এম এর মান কত হলে লম্বা হবে, এই টাইপের একটা ম্যাথ। সো এম এর মান কত হলে লম্বা হবে যেভাবে করছিলাম, যেহেতু এখানে বলে দিয়েছে যে কৃত কাজের মান 0 হবে। আর কাজ 0 হয় কখন বলো তো, যখন আমাদের ডট গুণফল 0 হয়। তার মানে ডট গুণফল করলে 3, 5 হচ্ছে আমাদের 15 আর dy এবং 6 মানে হচ্ছে -6 dy আর 3, 5 হচ্ছে কত বলো তো, এটা আমাদের 15। এইটা ইকুয়াল কত হবে বলো তো আমাদের, এটা ইকুয়াল যদি আমরা করি কত, কাজের মান 0, তাহলে 3, 5 হচ্ছে 15 -6 এবং dy মানে 6dy, 3, 5 হচ্ছে কত আমাদের বলো তো 15। তার মানে -6dy আর 15 30 আর ওই পাশে গেলে হচ্ছে -30। তার মানে আমরা dy ইকুয়াল বলতে পারি 30 বা হচ্ছে 6, তার মানে 5 6 30, তার মানে এটা আনসার হবে 5। এটার আনসার হবে 5। হ্যাঁ, সবাই আনসার করতে পেরেছো যে এটার আনসার হবে আমাদের 5। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমাদের আশা করি এই টাইপের প্রবলেমগুলো সবাই পারবে, কেমন। এখন আমরা পরবর্তী যে টার্মটা রয়েছে অভিক্ষেপ নির্ণয় করা এবং উপাংশ নির্ণয় করা, এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে জানা উচিত আমাদের অভিক্ষেপ জিনিসটা কি। অভিক্ষেপ যদি আমরা বলি, এক কথায় বলতে গেলে অভিক্ষেপ বলতে একটা ছায়া বোঝায়। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এই বোর্ডের উপরে আমার বডির যে ছায়াটা পড়বে সেটাই হচ্ছে আমার জন্য অভিক্ষেপ। যেমন আমরা যদি এখানে বলি, দেখো তো এখানে ধরো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা নিলাম হচ্ছে আমরা বি ভেক্টর, তাহলে এই এ ভেক্টর উপরে বি ভেক্টরে কিন্তু একটা ছায়া পড়বে। তাহলে দেখো এই যে এ ভেক্টর উপরে বি ভেক্টরের ছায়াটা হচ্ছে আলটিমেটলি যে এতটুকু অংশই হচ্ছে আমাদের ছায়া। তাহলে এ ভেক্টর উপরে কার ছায়া পড়ে বলো তো, আমাদের বি ভেক্টরের ছায়া পড়ে। আবার বি ভেক্টর উপরে কার ছায়া পড়বে বলো তো, আমাদের এ ভেক্টরের ছায়া পড়বে। যদি আমরা এদের মধ্যবর্তী কোণটাকে থিটা ধরে নেই বা থিটা চিন্তা করি, তাহলে আমরা ভেক্টর বিভাজনে যে কনসেপ্টে পড়েছিলাম যেদিকে কোণ হয় সেই দিকে কিন্তু কজ হয়। তার মানে বি ভেক্টরটা যেহেতু এইদিকে কোণ তৈরি করেছে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত অংশটুকুর মান হবে কিন্তু খেয়াল করে দেখো বি কস থিটা। এই যে বি কস থিটা আছে, এই বি কস থিটাই হচ্ছে আমাদের বি এর ছায়া বা বি এর অভিক্ষেপ। তার মানে এটাই হচ্ছে কিন্তু আমাদের অভিক্ষেপ। তাহলে সহজ কথা যদি বলতে চাই, যার অভিক্ষেপ হবে তার কস থিটা হবে। যদি বি এর অভিক্ষেপ হয় তাহলে সেটা বি কস থিটা হবে, যদি এ এর অভিক্ষেপ হয় সেটা এ কস থিটা হবে। যেহেতু আমরা এখানে বি এর অভিক্ষেপ বের করছি, তার মানে বি কস থিটা লিখতে হবে। যদি এর অভিক্ষেপ হয় তাহলে আমরা এ কস থিটা লিখবো। এবং অভিক্ষেপের যে ব্যাপারটা আছে, এই অভিক্ষেপটাও কিন্তু তোমার হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণ
গুণফল দেখে কিন্তু আমাকে করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা এই বি কস থিটা বের করব কিভাবে? আমরা ডট গুণফলের মূল যে ফর্মুলাটা জানি, এ ডট বি ইকুয়াল হচ্ছে, দেখো যে এ বি কি থিটা বলো তো আমাদের কস থিটা, এখান থেকে আমাকে বি কস থিটা বের করতে হবে। তার মানে এই যে বি কস থিটা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অভিক্ষেপ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি কস থিটা ইকুয়াল হচ্ছে এ ডট বি ভাগ হচ্ছে আমাদের এ। এটার বাংলা মিনিংটা কি দেখো তো, এটা বাংলা মিনিং হচ্ছে এ বরাবর, এ তোমার হচ্ছে বরাবর অথবা এর উপর কার অভিক্ষেপ বলো তো? এটা আমাদের বি এর অভিক্ষেপ। তার মানে এই যে ব্যাপারটা, তোমাকে যার অভিক্ষেপ বের করতে বলবে, আমি বি এর অভিক্ষেপ বের করছি, সো যার মানে আমি যার অভিক্ষেপ বের করব তার কস থিটা বের করব, আর যার বরাবর হবে তার মানটা আমরা নিচে বসিয়ে দিব। সো ওভারঅল অভিক্ষেপের যে ব্যাপারটা রয়েছে, অভিক্ষেপের মূল কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি আবার, যে যখন তোমাকে কোনো একটা ভেক্টর অভিক্ষেপ বের করতে বলা হবে, যে ভেক্টর দুটা প্রশ্নের মধ্যে তোমার দেওয়া থাকবে, ওই প্রশ্ন দুইটাকে উপরে তুমি সিম্পলি ডট গুণফল করে দিবা এবং যার উপর অভিক্ষেপ বলবে তার মানটা নিচে বসিয়ে দিবা, তাহলে তোমার অভিক্ষেপটা চলে আসবে। এবং দেখো এই যে ডট গুণফল রয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে একটা ভ্যালু বোঝাবে, এ এটাও কিন্তু একটা ভ্যালু বোঝাবে। তার মানে এই সেগমেন্টে কিন্তু কোনো ভেক্টর সিম্বল নেই, তার মানে অভিক্ষেপটা একটা স্কেলার রাশি। এই অভিক্ষেপের ব্যাপারটা যদি বলি আমরা, যে অভিক্ষেপ কি রাশি, তার মানে কোনো একটা ভেক্টরের অভিক্ষেপ যেটা, এটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে। তার মানে এইটুকু হলো অভিক্ষেপের কনসেপ্ট। সো এটা বললাম এ বরাবর বি এর অভিক্ষেপ। এখন যদি আর এর অভিক্ষেপ পড়ি, তাহলে এর অভিক্ষেপ মানে হবে এ কস থিটা, যেহেতু আমরা বি এর অভিক্ষেপকে বি কস থিটা লিখেছি, তাহলে আমরা এর অভিক্ষেপটা আমরা এ কস থিটা লিখবো। উপরে সেম এ ডট বি হবে, এ ডট বি, আর নিচে আমরা হচ্ছে যেহেতু আমরা বলেছি কার উপরে বি বরাবর, এই জন্য বি এর মানটা বসাবে এখানে। তাহলে এই যে ফর্মুলাটা আছে এটা হলো বি বরাবর, এটা হচ্ছে বি বরাবর এর অভিক্ষেপ যেটা রয়েছে সেটা। সো আমরা এইভাবে অভিক্ষেপ বের করতে পারি। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট কিন্তু, যে অভিক্ষেপ নির্ণয় করো। এখন আমরা যদি অভিক্ষেপের জায়গায় যদি উপাংশ বের করতে চাই, তাহলে উপাংশটা কেমন হবে? এখন অভিক্ষেপ আর উপাংশের মধ্যে জাস্ট একটুখানি পার্থক্য আছে, যে উপাংশ যখন বের করবা, আসলে অভিক্ষেপের যে ব্যাপারটা, যেমন এই যে আমরা বি কস থিটা বের করলাম, এটা কার উপরে বের করলাম বলো তো? এর উপর বের করলাম, কিন্তু এই জিনিসটা একটা স্কেলার বোঝাচ্ছে বা একটা স্কেলার ভ্যালু বোঝাচ্ছে। কিন্তু আমরা উপাংশ যখন নিব, উপাংশটা একটা ভেক্টর ফর্মুলা হবে বা ভেক্টর রাশি হবে। সো ভেক্টর রাশি যখন আমরা ভেক্টর রাশি হিসেবে কাজ করাবো, তখন তুমি বুঝতেই পারছো যে একটা এই যে স্কেলার অংশটুকু রয়েছে, এই স্কেলার অংশের সাথে যখন আমরা ওই অক্ষের ইউনিট ভেক্টরটা গুণ করে দিব, তখন সেটা হয়ে যাচ্ছে আলটিমেটলি কি হয়ে যাবে? আমাদের ভেক্টর ফর্মুলা হয়ে যাবে। সো বি কস থিটা এটা হচ্ছে শুধুমাত্র অভিক্ষেপ, কিন্তু এর সাথে যখন আমরা ইউনিট ভেক্টরটা গুণ করে দিব, তখন সেটা কিন্তু উপাংশ হয়ে যাবে। যেমন আমরা যদি এটা বের করি, যে এখানে যে ফর্মুলাটা ছিল, যে বি এর উপাংশ যদি বের করি আমরা, যে বি এর উপাংশ যদি আমরা বের করি, তাহলে কার উপর উপাংশ বের করবো এটা বলো তো? এর উপরে। তাহলে আলটিমেটলি আগে তোমাকে অভিক্ষেপটা বের করতে হবে, এ ডট বি ভাগ হচ্ছে এ। দেখো এইটুকু অংশ হচ্ছে অভিক্ষেপ। এই যে বি এর যদি অভিক্ষেপ বলতো, তাহলে এ ডট বি ভাগ হচ্ছে এ, এইটুকু হচ্ছে আমাদের অভিক্ষেপ। কিন্তু এই প্রশ্নে অভিক্ষেপ চাওয়া হয়নি, এই প্রশ্নে চাওয়া হচ্ছে উপাংশ। সো উপাংশ চাওয়ার কারণে আমরা যার উপরে অভিক্ষেপটা বলবে বা উপাংশটা বলবে, তার ইউনিট ভেক্টর মান হচ্ছে, যেহেতু এর উপর চেয়েছে, তার মানে এ ক্যাপটা এখানে গুণ করতে হবে। আমরা জানি ইউনিট ভেক্টরকে স্মল লেটারে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। সো এটাকে একটু সিম্পলিফাই করলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, যে এ ডট বি ভাগ হচ্ছে আমাদের এর সাথে গুণ করতে হবে এ ক্যাপকে। এ ক্যাপ মান হলো এ ভেক্টর ভাগ হচ্ছে কি বলতো? এ ভেক্টরের মান। সো আমরা এইভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি। দেখো এটা হচ্ছে উপাংশ বের করা ফর্মুলা। তার মানে জাস্ট এই অভিক্ষেপের ব্যাপারটা বের করে তোমরা হচ্ছে এখান থেকে এইটুকু অংশ আলাদাভাবে ক্যালকুলেশন করে দিলে কিন্তু হয়ে যাবে। তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে অনেক সময় উপাংশ চাইতে পারে বা অংশক চাইতে পারে। তার মানে অংশক বা উপাংশ চাইলে এই প্যাটার্নে নর্মালি করার কথা, কিন্তু এমন হতে পারে যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের প্রশ্নগুলোতে ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে এটাই করা থাকে, তারা চাইছে তোমার উপাংশ বা চাইছে তোমার অংশক, কিন্তু অপশনগুলো তো ভ্যালু দেওয়া আছে। যখন অপশনগুলোতে শুধুমাত্র ভ্যালু দেওয়া থাকবে, তখন তুমি বুঝবা ওটা আসলে উপাংশ চায় নাই, এটা উপাংশের মান চাইছে। আর উপাংশের মানটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। উপাংশের মান যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। হ্যাঁ বাচ্চারা একটু কমেন্ট সেকশনে বলো যে এই অভিক্ষেপ আর উপাংশের ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। অভিক্ষেপ আর উপাংশের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও। বুঝলে ডান লিখে জানাও, না বুঝলে নো লিখো খুব দ্রুত। দেখো সবাই অভিক্ষেপ আর উপাংশের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা।
আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে একটু মাথায় রাখতে হবে যে অনেক সময় তোমার হচ্ছে উপাংশ চাবে, বাট অপশনগুলোতে অভিক্ষেপ দেওয়া থাকবে। সো আমাদের তখন বুঝে নিতে হবে যে এখানে আসলে উপাংশটা চাই নাই, উপাংশের আসলে মান চেয়েছে, কেমন, ওইটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তাহলে আমরা এই অভিক্ষেপের ম্যাথগুলো যদি সলভ করি, তাহলে দেখো আমরা অভিক্ষেপের ম্যাথগুলো সলভ করছি এখন। একদম সহজ টপিক এগুলো, যে আমরা একটা প্রবলেম নিলাম এখানে এক্সাম্পল, এইটা হচ্ছে এ একটা ভেক্টর নিলাম, সেটা ধরো 2i প্লাস তোমার হচ্ছে 4j প্লাস তোমার হচ্ছে 2k। আবার বি একটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে আমাদের i প্লাস তোমার হচ্ছে j প্লাস তোমার হচ্ছে k। তাহলে আমি বললাম যে এক নম্বর প্রশ্ন এটা, যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো, অভিক্ষেপ নির্ণয় করো ও উপাংশ নির্ণয় করো। আমি জাস্ট একটা প্রবলেম যদি সলভ করতে পারি এখন থেকে, তোমরা সবটাই পারবা। এ বরাবর বি এর অভিক্ষেপ চেয়েছে, তাই না? এ বরাবর বি এর কি চাইছে বলো তোমাদের? অভিক্ষেপ অথবা উপাংশ। তাহলে আমরা যদি এখন অভিক্ষেপ বা উপাংশগুলো বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, যে আমরা প্রথমে যাচ্ছি অভিক্ষেপ বের করতে চাচ্ছি, যে অভিক্ষেপ বের করতে গেলে কার অভিক্ষেপ বের করবো বলো তোমাদের? বি এর অভিক্ষেপ। সো এই বি এর অভিক্ষেপ মানে কি থিটা বলো তো? এটা আমাদের বি কস থিটা। এটা হবে উপরে সবসময় তুমি ওই ভেক্টর দুটা ডট গুণফল বসাবা, কার বরাবর বলো তো? এটা আমাদের এ বরাবর, তার মানে এ ভেক্টরটার মান নিচে বসাবা। সো এইটুকু অংশ নিয়ে তোমাকে কাজ করলেই অভিক্ষেপটা কিন্তু বের হয়ে যাবে। সো আমি আসলে এইটুকু অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে, যে ভেক্টর দুটো থাকবে সেই ভেক্টর দুটো ডট গুণফলটা উপরে বসাই দিবা, এবং যার উপর অভিক্ষেপ অথবা যার উপর উপাংশ বলবে তার মানটা নিচে বসাই দিবা। তাহলে তুমি আগে ক্যালকুলেট করো, এখানে মুখে মুখে করতে পারো। দেখো 2 একে 2, 4 একে 4 আর 2 একে 2, তার মানে হচ্ছে 4 2 6, 6 2 হচ্ছে 8। তাহলে উপরে ডট গুণফল হচ্ছে 8, নিচে হচ্ছে এ ভেক্টরের মান, এটা হবে আমাদের 4, এটা হচ্ছে আমাদের কত 16, আর এটা কত আমাদের 4, তাহলে 20 24, তারপর √24, সো আলটিমেটলি 8/√24, এটাই কিন্তু আমাদের হচ্ছে আনসার। তার মানে দেখো এখানে আমি এটা যদি ভগ্নাংশ করি আমরা, যে 24কে ভাঙলে কত হবে তোমার হচ্ছে 25 এর বর্গমূল করলে অ্যারাউন্ড 5 এর কাছাকাছি একটা যাবে, 5 এর কাছাকাছি একটা আনসার হবে। সো 8কে 5 দিয়ে ভাগ করলে যেমন একটা অপশন হতে পারে, সেটা এরকম একটা অপশন দিয়ে করে ফেলবার, কেমন? ওকে, তার মানে হচ্ছে 8√24 যেটা আছে এটা এইভাবে করতে পারি, অথবা যদি আমরা হচ্ছে এখান থেকে আরো যদি সিম্পলিফাই করা দরকার হয় করে নিবা, কেমন? সো আলটিমেটলি শেষ। এখন যে সেম প্রশ্নটা উপাংশ চাইতো, তাহলে আমরা কি করতাম? এই যে অংশটুকু করছি আমরা এই অভিক্ষেপের সাথে, জাস্ট এই অংশটুকুর সাথে আমরা গুণ করতাম কি বলতো? যেহেতু বলেছে কার কে বরাবর এ বরাবর মানে হচ্ছে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর গুণ করে দিতে হবে, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর গুণ করে দিতে হবে। ইউনিট ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরটাকে, মানে দেখে দেখে লিখে দিবা, যে 2i প্লাস তোমার হচ্ছে 4j প্লাস তোমার হচ্ছে 2k, পুরা ভেক্টরটা লিখবা, এবং ওই ভেক্টরের মান দ্বারা, তোমরা জানো যে এই ভেক্টরের মান হচ্ছে 24, তাহলে এটা ভাগ করে দিবা। ভাগ করে ক্যালকুলেশন করলে 8√24 মানে শুধু 24 হবে, সাথে থাকবে আমাদের 2i প্লাস তোমার হচ্ছে 4j প্লাস তোমার হচ্ছে 2k। তার মানে এটুকু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের উপাংশের ব্যাপারটা দাঁড়ায় যাবে। সো এইভাবে আমরা অভিক্ষেপ এবং উপাংশগুলো বের করে ফেলতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে আমাকে জানাও যে অভিক্ষেপ এবং উপাংশের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। সবাই এই ধরনের প্রবলেমগুলো পারবে কিনা, অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় পারবে কিনা, সবাই জানো, খুব দ্রুত জানো। অভিক্ষেপ এবং উপাংশের ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা, সবাই পারবে কিনা? হ্যাঁ, ওকে, সবাই পারবে। তাহলে অভিক্ষেপ এবং উপাংশের ব্যাপারটা, এটাও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, আমরা এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখবো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমাদের এখন যে টপিক সেটা হলো মধ্যবর্তী কোণ নির্ণয় করা। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে লাস্ট 20 ইয়ারে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায় মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমরা যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, এই মধ্যবর্তী কোণটাও আমাকে স্কেলার গুণফল দিয়ে করতে হবে, স্কেলার গুণফল দিয়ে আমাকে করতে হবে এখান থেকে, কেমন? ওকে, স্কেলার গুণফলে তোমরা জানো যে a ডট বি ইকুয়াল, আমরা যদি বলি এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এ বি কি থিটা বলো তো? কস থিটা। সো মধ্যবর্তী কোণ মানে এই যে থিটাটা রয়েছে, এই থিটাই কিন্তু মধ্যবর্তী কোণ। সো আলটিমেটলি একবারে যদি করি, থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স অফ a ডট বি ভাগ হচ্ছে কি বলতো? এটা আমাদের এ বি। তাহলে আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব, এই মধ্যবর্তী কোণ বের করার
করার জন্য cos ইনভার্স অফ লাগবে, করে যে ভেক্টর দুইটা আছে সেই ভেক্টর দুইটা ডট গুণফলটা আমরা উপরে বসাবো আর নিচে আমরা মানের গুণফল বসাবো। তার মানে সহজ একদম। যখন তুমি হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ তৈরি করবা বা কোণ নির্ণয় করতে যাও, তখন যে ভেক্টর দুটি দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে সেই ভেক্টর দুইটা ডট গুণফলটা উপরে বসাবা এবং তাদের মানের গুণফলটা নিচে বসাবা। সো ডট গুণফল এবং মানের গুণফলকে ক্যালকুলেট করে cos ইনভার্স করলে কিন্তু আনসারটা হয়ে যাবে। এই ধরনের প্রশ্নগুলোতে যদি স্যাররা বুঝে শুনে টপিকটা না দেয় তাহলে অনেক সময় এক্সাক্ট ভ্যালু তুমি বের করতে পারবে না। তখন অপশনগুলো যেভাবে থাকবে এইটুকু ক্যালকুলেশন করলে যেটা হয় সেভাবে হয়তো তারা আনসার দিয়ে দিবে। অথবা এই অপশনগুলোর জন্য যেহেতু ফাংশনটা cos ফাংশন, তোমরা cos এর মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর জন্য মান কেমন হয় এই মানগুলো তোমরা মনে রাখতে পারো। কেমন? ওকে, আমরা এখন এটা নিয়ে একটা যদি এক্সাম্পল করি, একটা এক্সাম্পল আমরা সলভ করতে চাই এখান থেকে, দেখি তোমরা পারো কিনা। এখানে প্রচুর প্রবলেম আছে। যেমন ধরো হচ্ছে আমরা এ একটা প্রবলেম নিলাম, এ ইকুয়াল লেখা যায় যে 3i মাইনাস তোমার হচ্ছে 3j, আর বি একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর হচ্ছে আমাদের 5i প্লাস 5k, 5i প্লাস তোমার হচ্ছে 5k। তোমাকে বললাম যে মধ্যবর্তী কোণ কত, এই যে ভেক্টর দুইটা আছে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ চাইছে। কেমন? মধ্যবর্তী কোণ চাইছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সালের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19 এবং 20 সালের একটা প্রশ্ন এটা। দেখি আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20 সালে তোমার এই প্রশ্নটা আছে। আমরা এখন এই প্রবলেমটা একটু সলভ করব যে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কেমন হবে। তাহলে আমরা যদি এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে চাই বাচ্চারা দেখো, তাহলে আমরা এই ফর্মুলা যে অ্যাপ্লাই করি থিটা ইকুয়াল cos ইনভার্স অফ, আমি বারবার বলেছি যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ তোমরা বের করবা উপরে বসাবা ওই ভেক্টর দুইটার ডট গুণফল। তাহলে 3 5 কত হয় বলো তো আমাদের? 3 আর 5 গুণ করলে হচ্ছে এটা আমাদের 15। আর এই দেখো এখানে আমাদের i আছে আর i আছে, বাট এখানে j আছে, এখানে কিন্তু কোনো j নাই, মানে 0 হয়ে যাবে। এখানে k আছে, এখানে কোনো k নাই, তার মানে 0 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এইখানে অংশ থাকে কে থাকে বলো? শুধুমাত্র 15 যে অংশটুকু আছে এই 15 কিন্তু অংশটা থাকে, আর কোনো অংশ থাকছে না। এরপরে নিচে হবে কি আমাদের a ভেক্টরের মান, a ভেক্টরের মান কত দেখো তো 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, 9 9 হচ্ছে আমাদের 18, তাই না? তাহলে এটা হচ্ছে কি √18, এটা হচ্ছে আমাদের √18 যে 18 আছে এই √18 যেটা এটা হচ্ছে √18। আর 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 25 25 মানে হচ্ছে আমাদের √18 কত বলো তো আমাদের? এটা 50, √18 হচ্ছে আমাদের 50। সো এইটুকু অপশনে তো আমি আর একটু ভাঙতে শিখতে হবে যে √18 ভাঙলে কি লেখা যায়, √50 ভাঙলে কি লেখা যায়, এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে। যেমন আমি যদি √18 লিখি, √18কে দেখো তো এইগুলো লেখা যায় কিনা 3√2, দেখো 3√2 এবং √18 কিন্তু একই কথা, কারণ তোমরা যদি 2 করো, 2 করলে আলটিমেটলি যে অংশটুকু দাঁড়ায় তোমার হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে দেখো আমাদের এটাই বের হবে এখান থেকে। সো আমাদের √18 মানে এটা লিখতে পারি, এবং 50 √50 যেটা √50 এর পরিবর্তে আমরা চাইলে হলে লিখতে পারি 5√2, এটা 5√2। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে আমরা মানগুলো যখন ইনপুট দিই তাহলে কি হয় দেখো, এখানে আমাদের cos ইনভার্স অফ 15 ভাগ হচ্ছে √18 মানে 3√2, এটা হলো 3√2, আর 50 মানে হলো 5√2, তার মানে ইনটু হচ্ছে 5√2। সো 5 আর 3 মানে হচ্ছে 15 কাটাকাটি গেলে তাহলে আলটিমেটলি এই পুরো ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে cos ইনভার্স অফ, উপরে 15 আর 3 আর 5 15 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1, √2 আর √2 গুণ করলে সেটা হয় আমাদের 2। তাহলে cos ইনভার্স অফ হাফ, তোমরা জানো cos ইনভার্স অফ হাফের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার মানে এই যে ম্যাথটা হয়ে গেল। সো এটা করার জন্য তোমার হচ্ছে ক্যালকুলেটরের কিন্তু তেমন কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করা যাবে। কেমন? কিছু প্রশ্ন হতে পারে ডিফারেন্ট মানের যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, তখন ডাটাগুলো আসলে এইভাবেই দেওয়া থাকবে, যে এখানে যে অপশনটা আছে সেইভাবেই দেওয়া থাকবে। সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, তোমরা ইজিলি করে ফেলতে পারবা। ওকে, আমরা এখন পরবর্তী একটা প্রশ্ন সলভ করব, দেখি এটা তোমরা পারো কিনা, দেখি এই প্রবলেমটা পারো কিনা। আমরা এখন দেখি এটা সলভ শেষ আমাদের। আমরা এখন এক্সাম্পল নাম্বার 2 যাব। এক্সাম্পল নাম্বার হচ্ছে আমরা 2 যাচ্ছি। এটা হচ্ছে এখন যে প্রশ্নটা সলভ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, a ইকুয়াল 3i4j, a ইকুয়াল তোমার দেওয়া আছে হচ্ছে 3i প্লাস হচ্ছে আমাদের 4j, b একটা ভেক্টর দেওয়া আছে, b ভেক্টরটা হচ্ছে আমাদের 2i 2jk, 2i প্লাস তোমার হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে k। তোমার হচ্ছে মধ্যবর্তী কোণ চেয়েছে, মধ্যবর্তী কোণ, এটার মধ্যবর্তী কোণ চেয়েছে। এটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12-13 সালের প্রশ্ন।
এটা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12 এবং 13 সালের প্রশ্ন। এখানে দেখো অপশনগুলো কিভাবে দেওয়া আছে, এখানে অপশনগুলো তোমার দেওয়া আছে এ নাম্বার অপশন। এখানে অপশনগুলো দেওয়া আছে, যেটা একটা হলো cos ইনভার্স অফ √3, দেখো cos ইনভার্স অফ √3, তারপরে তোমার বি নাম্বার অপশন দেওয়া আছে cos ইনভার্স অফ হাফ, সি নাম্বার অপশন যেটা দেওয়া আছে cos ইনভার্স অফ √3, cos ইনভার্স অফ √3/3, এবং এখানে আরেকটা অপশন দেওয়া আছে ডি নাম্বার নান। এখন এটার আনসার কি হবে, আমরা কিভাবে করতে পারি, একটু সবাই বলে থাকান যে এখানে যেহেতু দেখো আমি আগে বলছি যে এখানে এক্স্যাক্ট কোনো থিটার ভ্যালু লাস্ট ইয়ারের প্রশ্নগুলোতে তোমার 10 সালের আগের প্রশ্নগুলোতে এক্স্যাক্টলি তারা কোন চাইতো ডিগ্রিতে, কেমন, বাট এখনকার প্রশ্নগুলো সাধারণত কোন আসলে এই প্যাটার্নেই অপশনগুলো থাকে। সো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি, যেহেতু মধ্যবর্তী কোণ চেয়েছে আমার কাছে, মধ্যবর্তী কোণ মানে আমাদের উপরে বসাইতে হবে ভেক্টর দুটির ডট গুণফল। দেখো তো আমরা ডট গুণফল করলে কত হয়, এটা 3 দুগুণে আই, তার মানে 3 দুগুণে কত হয় বলো, এটা আমাদের 6 হচ্ছে, 3 দুগুণে হচ্ছে এটা আমাদের কি বলো তো, এটা 6, আর এখানে 4j আর 2j আছে, 4 দুগুণে হচ্ছে আমাদের 8, এখানে কে আছে, কে নেই, তার মানে 8 এবং 6 গুণ যোগ করলে হচ্ছে 14, তাহলে উপরে হবে উপরে থাকবে 14, উপরে থাকবে কি বলো তো আমাদের 14 থাকবে, কিন্তু আমাদের অপশনের মধ্যে কিন্তু 14 ওয়ালা কোনো আনসার নাই, অপশনে দেখো 14 ওয়ালা কোনো আনসার নাই, তার মানে 14 ওয়ালা আনসার না থাকার কারণে এই প্রবলেমটা কিন্তু বুঝতেই পারতেছো যে আনসারটা নান হবে। বাকি আর কাজ করা দরকার নাই, বাকি কাজটা আমরা না করেও কিন্তু করতে পারি, কেমন, বাকি কাজটুকু না করেও আমরা করতে পারি, যেহেতু এখানে শুধুমাত্র এই দুইটা সেগমেন্ট আছে, এই দুইটা সেগমেন্ট অংশটুকু দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে উপরের ডট গুণফলটা 14 হবে এবং কোনো অপশনে 14 নাই, সো আমরা বলতে পারি এটার আনসারটা নান হবে। সো এই প্যাটার্নে আমরা প্রবলেমটা ধরতে পারি, কেমন। ওকে, এক্সাম্পল নাম্বার 2 শেষ। আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে, পরবর্তী ম্যাথটাতে যাওয়ার চেষ্টা করি, দেখি পরবর্তী ম্যাথ কি আছে আমাদের জন্য। এখন লাস্ট পার্ট এই টপিকটার, সেটা হলো অক্ষের সাথে কোণ। আমরা এখন অক্ষের সাথে কোণ শিখব। অক্ষের সাথে তোমার হচ্ছে কোণ নির্ণয় করা, অক্ষের সাথে যদি কোণ নির্ণয় করতে চাই আমরা, ধরো হচ্ছে এইখানে আমরা 3 ডাইমেনশনাল ফিগারে আমরা এখানে একটা অক্ষ নিলাম, যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো আমাদের জেড অক্ষ। আমরা 3টা অক্ষ নিয়ে নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এবং এইখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টরটা আছে, যে এই ভেক্টরটা ইকুয়াল লেখা যায় এ এক্স আই প্লাস তোমার হচ্ছে এ ওয়াই জে প্লাস তোমার হচ্ছে এ জেড কে। তার মানে এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এক্স ওয়াই জেটের সাথে কি কি পরিমাণ কোণ তৈরি করে সেই কোণগুলো নিয়ে আমরা কাজ করব। আমি ধরে নিলাম এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা এক্স পরিমাণ কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই পরিমাণ কোণ তৈরি করে, জেড অক্ষের সাথে থিটা জেড পরিমাণ কোণ তৈরি করে। তাহলে এই ভেক্টরটা যখন ভিন্ন ভিন্ন অক্ষগুলোর সাথে ভিন্ন ভিন্ন মানের কোণ তৈরি করে, তখন থিটা এক্স ইকুয়াল, মানে আমরা থিটা বের করার ফর্মুলা আগে লিখি, থিটা হচ্ছে কজ ইনভার্স অফ, একই ফর্মুলা আগের কোণের মতো, মানে এই টপিকটার মতোই, উপরে লিখবা নিচে লিখবা ওই ভেক্টরের মান, যে ভেক্টরের কোণ বের করবা ওই ভেক্টরের নিচে লিখবা হচ্ছে মান, আর উপরে লিখবা হচ্ছে ওই অক্ষের সহগ, ওই অক্ষের সহগ, তুমি আসলে যে অক্ষের কোণ বের করবা ওই অক্ষের সহগ। তার মানে এটি হচ্ছে অক্ষের সাথে মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা। যখন তুমি অক্ষের সাথে মধ্যবর্তী কোণ বের করবা, তার মানে একটা ভেক্টরের সাথে এক্স ওয়াই কিংবা জেড এই 3টা অক্ষের মধ্যবর্তী কোণ তুমি বের করবা, তখন তোমার কাজ হচ্ছে থিটা ইকুয়াল কজ ইনভার্স অফ ওই ভেক্টরের মান, মানে যেই ভেক্টরের কোণটা তোমার কাছে চাওয়া হবে ওই ভেক্টরের মানটা তুমি নিচে বসায় দিবা, এবং ওই অক্ষের সহগ, যখন তুমি এক্স অক্ষের কোণ বের করবা যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের এক্স অক্ষের সহগ সেটা উপরে বসাবা, ওয়াই অক্ষের কোণ যখন বের করবা উপরে বসাবা, মানে এখানে বসাবা ওয়াই অক্ষের সহগ। যখন তুমি জেড অক্ষের সাথে কোণ বের করবা তখন জেড অক্ষের যে সহগটা আছে সেটা তোমাকে উপরে বসায় দিতে হবে। তার মানে আমরা যদি এখানে থিটা এক্স বের করি, এই যে থিটা এক্স, এই থিটা এক্স ইকুয়াল, এটা ইকুয়াল কজ ইনভার্স অফ, উপরে হচ্ছে এক্স অক্ষের সহগ, তার মানে এক্স অক্ষের সহগ হচ্ছে আমাদের এ এক্স, তার মানে লেখা যায় এ এক্স ভাগ হচ্ছে আমাদের ওই ভেক্টরের মান। যখন থিটা ওয়াই বের করবো তখন সেটা হবে কজ ইনভার্স অফ ওয়াই অক্ষের সহগ, মানে হলো এ ওয়াই, তার মানে লেখা যায় এ ওয়াই ভাগ হচ্ছে আমাদের এ। এখন যদি আমরা থিটা জেড বের করি তাহলে সেটা হবে কজ ইনভার্স অফ জেড অক্ষের সহগ হচ্ছে আমাদের কি বলতো এ জেড, তার মানে এটা হবে আমাদের এ জেড ভাগ হচ্ছে আমাদের এ। তার মানে এই প্যাটার্নে আমরা 3টা অক্ষের মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারি। এখন দেখো তোমরা সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এই যে অক্ষের সাথে যে মধ্যবর্তী কোণটা শেখালাম, সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? একটু খুব দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও, অক্ষের সাথে মধ্যবর্তী কোণটা সবাই বুঝতে পেরেছো কিনা? অক্ষের সাথে মধ্যবর্তী কোণ সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদের, কেমন?
একটু দ্রুত জানান। ওকে, ক্লিয়ার লিখেছো। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে তোমাদের আরও ক্লিয়ার হবে। আমরা এখন হচ্ছে একটা ম্যাথ সলভ করব এখান থেকে, যে একটা এক্সাম্পল দিলাম, এটা আমাদের এ একটা ভেক্টর দিলাম যে 2i প্লাস 3j প্লাস 4k হলে x y z অক্ষের সাথে কোণ নির্ণয় করো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং তোমার হচ্ছে জেড অক্ষের সাথে কোণগুলো বের করতে বলতে পারে। সো আমরা প্রথমে আগে এই ভেক্টরটার মানটা বের করে ফেলবো। এই ভেক্টরটার মান যদি বলি আমরা, এই ভেক্টর মান 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হলো তোমার 9, 4 স্কোয়ার মানে কত বলো তো, এটা আমাদের 16। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলো হচ্ছে √29, এটা √29। এখন যখন আমরা থিটা এক্স বের করবো, তাহলে থিটা এক্স ইকুয়াল কজ ইনভার্স অফ, নিচে বসবে ওই ভেক্টরের মান, মানে নিচে হচ্ছে √29 আর উপরে হবে আয়ের সহগ মানে 2, তার মানে এটাই আনসার। এখন এটা লাস্ট ইয়ারের প্রশ্নগুলোতে তোমার এই ফরম্যাটেই দেওয়া থাকে, সো এটা নিয়ে আর ক্যালকুলেশন কোনো কিছু করার দরকার নেই, এইভাবেই থেকে যাবে, এটা এইভাবেই থেকে যাবে। আমরা যখন এই ভেক্টরটার সাথে মধ্যবর্তী কোণটা তৈরি করব, তখন দেখো এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরের মানটা আমরা নিচে বসায় দিব, এবং যখন আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করছি তখন আয়ের সহগ হচ্ছে 2, এই জন্য 2টা উপরে বসাচ্ছি। এখন যদি আমরা থিটা ওয়াই বের করি, থিটা ওয়াই হচ্ছে কজ ইনভার্স অফ √29, এবং ওয়াই অক্ষের সহগ বলতে জেড সহগ বোঝায়, তার মানে এটা হবে 3, তার মানে এটা হলো আনসার। এবার থিটা জেড যদি বলি আমরা, থিটা জেড মানে কজ ইনভার্স অফ, নিচে সেম √29 এবং কে এর সহগ হচ্ছে 4, তার মানে এই যে তিনটা আনসার হয়ে গেল। এই তিনটাই কিন্তু আমাদের আনসার, কেমন? এই তিনটাই হচ্ছে আমাদের আনসার। XYZ তিনটা তোমার হচ্ছে কোণ আমরা অলরেডি বের করে ফেললাম। XYZ এর সাথে তিনটা আর মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা আমরা বের করে ফেললাম। সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যে এই ধরনের প্রবলেমগুলো তোমরা পারবা কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে এই ধরনের প্রবলেমগুলো তোমরা পারবা কিনা। ওকে, সবাই পারবে আশা করছি। ওকে, আমরা এখন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি এটা তোমরা পারো কিনা, দেখি এটা পারো কিনা। প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, আমরা একটা ভেক্টর নিলাম, যেটা ভেক্টর নাম দিলাম এ ইকুয়াল হচ্ছে আমাদের 4i প্লাস তোমার হচ্ছে 3k। তোমাকে বললাম ভেক্টরটির তোমার এটা বললাম আমরা যে ওয়াই অক্ষের সাথে বা ওয়াই অক্ষের কোণ নির্ণয় করো। ওয়াই অক্ষের কোণ হোয়াট, তোমরা দেখি পারো কিনা, কে কত দ্রুত কমেন্টসে আনসার করতে পারো। ওয়াই অক্ষের কোণ কত হবে এই ভেক্টরটার, এটাও অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন, যে ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ এই ভেক্টরটার চয়ন বলেছে 90 ডিগ্রি। বাকিরাও আনসার করো। হ্যাঁ প্রান্তবালা, এটাও কিন্তু দেখো মিসিং যদি কেউ থাকে, এখানে আমাদের ওয়াই অক্ষের কোণ আলটিমেটলি দেখো এখানে ওয়াই অক্ষের কোণ, তার মানে কিন্তু এখানে ওয়াই অক্ষ বরাবর যে থাকে, যে যেহেতু নাই, তার মানে ডিরেক্টলি তোমরা মনে রাখতে পারো থিটার ভ্যালুটা আমাদের, বা থিটা ওয়াইয়ের ভ্যালুটা এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে যার কোণ বের করবা, যার কোণ সে যদি মিসিং থাকে, সে যদি না থাকে, তাহলে থিটার ভ্যালু হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা মনে রাখবা, কারণ অ্যাডমিশন টেস্টে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম। যার কোণ সে মিসিং, তার মানে থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। তোমরা নিজেরা করে দেখতে পারো, কারণ এটা আমরা যদি করি থিটা জেড করি, তাহলে থিটা জেড অথবা থিটা ওয়াই, যেহেতু বলছে থিটা ওয়াই মানে কজ ইনভার্স অফ, উপরে আমাদের ওই অক্ষের সহগ বসে, এখানে তো নাই ওয়াই, এই জন্য 0 হবে, নিচে মানটা বসাবো আর কি, নিচে যাই বসাও না কেন উপরে 0 হওয়ার কারণে পুরোটা 0, কজ ইনভার্স অফ 0 মানে কত ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। সো আলটিমেটলি আশা করি তোমরা এই ধরনের প্রবলেমগুলো বুঝতে পেরেছো। আমরা ডট গুণনের যে ব্যাপারটা সেটা আমাদের শেষ। এখন আমরা ক্রস গুণনের যে টপিকটা আছে এটাতে চলে যাব। আমরা এখন যেটা দেখাবো সেটা হলো টাইপ নাম্বার 8। আমাদের এখনকার টপিক হচ্ছে টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8-এ আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর গুণন যেটা, ভেক্টর গুণন নিয়ে আমরা কাজ করব এখন।
ভেক্টর গুণন যে ব্যাপারটা, ভেক্টর গুণন আমরা জানি যে ভেক্টর গুণন হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল, তার মানে হচ্ছে আমাদের a ক্রস b, দুইটা ভেক্টর রাশির যে ক্রস গুণফল যদি করি অবশ্যই এটা একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, এবং এটা হচ্ছে ইটা a b কি থিটা বলো তো, এটা আমাদের সাইন থিটা। এটি হচ্ছে ভেক্টর রাশির ম্যাথমেটিক্যাল আমার হচ্ছে টার্ম। এইটুকু অংশের মধ্যে আমাদের হচ্ছে a b সাইন থিটা যে সেগমেন্টটা আছে এইটুকু অংশ আমাদের মান বোঝায়, এই a b সাইন থিটা আমাদের মান বোঝায়। আর এই যে ইটা রয়েছে এটাকে আমাদের ইটা বলি, এটাকে ইটা বলি, ইটাটা দ্বারা কি বোঝায়, এটা আমাদের দিক বোঝায়। এবং এই যে দিকটা আছে এই দিকটা বের করার জন্য আমরা ডান হাতি স্ক্রু নিয়ম ব্যবহার করি, ডান হাতি স্ক্রু নিয়ম ব্যবহার করি। এখন ধরো ইটার ডিরেকশনটা কোন দিকে হবে, এই ইটার ডিরেকশনটা ব্যবহার করার জন্য আমরা যে রুলসটা ব্যবহার করি সেটা হলো ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়মটা আবার কীরকম জিনিস, তুমি যখন কোনো ড্রিঙ্কস খাও, সিপি যখন খোলো, ধরো এই সিপিটা খুলবা, যখন আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাই তখন কিন্তু জিনিসটা খুলে যায়, মানে উপর দিকে উঠে যায়। তার মানে এন্টি ক্লক ওয়াইজ যদি আমরা বলি তাহলে সেটা পজিটিভ হয়। শুধু এই ক্ষেত্রে না, ফিজিক্সের যতগুলো টার্ম আছে, যতগুলো জায়গা আমরা যাব সবগুলো জায়গাতেই এন্টি ক্লক ওয়াইজ পজিটিভ ধরবো এবং ক্লক ওয়াইজটা আমরা নেগেটিভ ধরবো। কেমন? ওকে, তাহলে আমরা a ক্রস b ইকুয়াল ইটা a b সাইন থিটা, এবং এই কম্পোনেন্ট থেকে আমরা যদি কতগুলো বিশেষ শর্ত পড়ি আর কি, বিশেষ শর্তগুলো যদি আমরা নিয়ে আলোচনা করি, ধরো আমরা ধরে নিলাম ইটা যেহেতু একটা একক ভেক্টর তার মানটা আমরা 1 ধরে নিলাম। আর এখান থেকে আমরা a ক্রস b এবং a এবং b এর মান যদি চেঞ্জ না হয় তাহলে a ক্রস b এর মানটা কিন্তু তোমার থিটার উপর নির্ভর করে। তাহলে 1 নম্বর শর্ত, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তোমরা জানো সবাই থিটা 0 ডিগ্রি মানে হলো ভেক্টর দুটো সমান্তরালভাবে কাজ করা। ওই ক্ষেত্রে মানটা তোমরা বসিয়ে দাও যে a ক্রস b এটা ইকুয়াল আসে হচ্ছে ab সাইন 0 ডিগ্রি। তোমরা জানো যে সাইন 0 ডিগ্রি মান 0 হলে পুরোটাই কিন্তু 0 হয়ে যাবে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত যে a ক্রস b দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর কি হবে বলো তো, আমাদের এটা সমান্তরাল হবে। দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, এটা আমাদের সমান্তরাল হবে। আচ্ছা, আমার ক্যামেরার কি সব কিছু ঠিক আছে? একটু জানাও তো আমাকে বাচ্চারা দ্রুত, আমার ক্যামেরা এবং সব কিছু ঠিক আছে কিনা একটু দেখো তো, একটু দ্রুত আমাকে কমেন্ট সেকশন জানাও। একজন লিখছে মনে হয় ঠিক আছে, বাকিরা একটু জানো তো খুব দ্রুত। আচ্ছা, ওকে, তাহলে আমাদের দেখো যে এখানে যে ব্যাপারটা আমাদের a ক্রস b ইকুয়াল পেলাম হচ্ছে আমরা 0। এখানে প্রত্যেকটা শর্ত অনেক গুরুত্বপূর্ণ। তার মানে দুইটি ভেক্টরের ক্রস গুণফল 0 এর মানে হলো ভেক্টর দুটি সমান্তরালভাবে কাজ করা, অথবা ভেক্টর দুটি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণফল 0 হওয়া লাগবে। সেকেন্ড কন্ডিশন সেটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো তো, আমরা সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে এটা হচ্ছে a ক্রস b তোমার ইকুয়াল হচ্ছে আমাদের ab। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। দেখো এখানে দুইটি ভেক্টরের ক্রস গুণফল এবং তাদের মানের গুণফল পরস্পর সমান, দুইটি ভেক্টরের ক্রস গুণফল এবং তাদের মানের গুণফল পরস্পর সমান। কোন শর্তে সমান হবে? যদি থিটার ভ্যালুটা কত ডিগ্রি হয় বলো, এটা আমাদের 90 ডিগ্রি হয়। 3 নম্বর কে যেটা, থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় মানে ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে, ভেক্টর দুটি পরস্পর বিপরীত, তার মানে a ভেক্টর যা হবে b ভেক্টর হবে কি বলতো আমাদের মাইনাস b। a ভেক্টর এবং b ভেক্টরটা কিন্তু আমাদের মাইনাস b, এরকম একটা সম্পর্ক হবে। যদি এমন উল্টা সম্পর্ক হয় তাহলে দেখো আমাদের 180 ডিগ্রি বসাইলে সাইন 180 ডিগ্রি মান তোমরা জানো 0, তার মানে ওই ক্ষেত্রেও a ক্রস b ইকুয়াল হচ্ছে আমাদের 0 চলে আসবে। তাহলে দেখো দুইটি ভেক্টরের ক্রস গুণফল 0 হওয়ার শর্ত হলো দুইটা, একটা হলো থিটা 0 ডিগ্রি কোণে একই দিকে কাজ করা, অথবা তোমার হচ্ছে একই রেখা বরাবর পরস্পর বিপরীত দিকে কাজ করা। তাহলে এই দুইটা কন্ডিশনে কিন্তু আমাদের ক্রস গুণফল 0 হয়ে যেতে পারে। দুইটা কন্ডিশনে আমাদের ক্রস গুণফল 0 হতে পারে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট। বলতে পারে a ইকুয়াল মাইনাস b হলে a ক্রস b, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা যে a ইকুয়াল মাইনাস b হলে মানে হচ্ছে a এবং b পরস্পর তোমার হচ্ছে বিপরীত দিকে কাজ করছে, এবং আমরা জানি যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে ওই ভেক্টর দুইটার ক্রস প্রোডাক্ট কত হয়ে যায় বলো তো, 0 হয়ে যায়। অথবা দুইটা ভেক্টর যদি একই রেখা বরাবর একই দিকে কাজ করে অথবা 0 ডিগ্রি কোণে কাজ করে তাহলেও তাদের ক্রস গুণফলটা কিন্তু কি হয়ে যাবে বলো তো, আমাদের 0 হয়ে যাবে। সো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের লাগবে। আমরা এখন পরবর্তী সেগমেন্টে চলে যাব যে ইউনিট ভেক্টরগুলোর ক্রস গুণফল। একক ভেক্টর
একক ভেক্টরের তোমার হচ্ছে ক্রস গুণন যেটা আছে, আমরা এখন একক ভেক্টরের ক্রস গুণফলগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা যদি প্রথমে আই ক্রস আই করি, মানে সিমিলার টাইপের দুইটা ইউনিট ভেক্টরকে ক্রস করি, সিমিলার টাইপের দুইটি ইউনিট ভেক্টরকে ক্রস করি, তার মানে দেখো আই ক্রস আই, আমাদের যেহেতু ফর্মুলা এ ক্রস বি ইকুয়াল ইটা এ বি সাইন থিটা, তার মানে আই ক্রস আই মানে প্রথমে আমাদের ইটা বসবে, একটা ইটা বসায় দিলাম, আই এর মান হচ্ছে আমাদের 1, এই আই এর মান হচ্ছে আমাদের 1, এবং যেহেতু তারা একই অক্ষ বরাবর, তার মানে কস কত ডিগ্রি হয় বলো, এটা আমাদের 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তোমরা জানো cos 0 ডিগ্রি যে মানটা আলটিমেটলি দেখো আই এবং আই cos 0 ডিগ্রি, তার মানে এখানে যে আমরা ইটার মানটা 1 ধরে নিয়ে, তোমরা যদি cos 0 ডিগ্রি, সরি এখানে সাইন ছিল আমাদের, সরি সাইন 0 ডিগ্রি মান যদি বসাও, তোমরা জানো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, যার ফলে পুরোটা গুণ করলে কিন্তু রেজাল্টটা 0 চলে আসতেছে। তার মানে এই যে ব্যাপারটা যে সিমিলার টাইপের দুইটা ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণটা 0 হওয়ার কারণে, মানে একই রেখা বরাবর কাজ করার কারণে মধ্যবর্তী কোণটা 0, আর মধ্যবর্তী কোণটা 0 হওয়ার কারণে তাদের এই যে আই ক্রস আই এটা কিন্তু 0 পাইলাম। আর তোমরা জানো দুইটি ভেক্টরের গুণফল অথবা দুটি ভেক্টরের মান যদি 0 হয় এগুলোকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। তার মানে আই ক্রস আই এটা একটা শূন্য ভেক্টর। তাহলে ডিফারেন্ট সিমিলার টাইপের দুইটি ইউনিট ভেক্টরকে ক্রস করলে ক্রস গুণফলটা 0 হয়ে যায়। এবং এটা আমরা যদি লিখি যে আই ক্রস আই ইকুয়াল তোমার হচ্ছে জে ক্রস জে ইকুয়াল তোমার কে ক্রস কে, এই যে টার্ম যেগুলো সিমিলার টাইপের সবগুলোর তোমার ভ্যালু কিন্তু আমাদের 0 হবে। তাহলে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে এই সবগুলোর মান কিন্তু আমাদের 0 হবে। সো তোমরা এই অংশটুকু মনে রাখতে পারো। এখন ডিফারেন্ট মানে ভিন্ন মানের যদি হয়, ভিন্ন মানের জন্য তোমরা সবাই এই ডায়াগ্রামটাকে ফলো করবা। এই ডায়াগ্রামটা দিয়ে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। তুমি এই দিকে নিচ্ছ হচ্ছে ধরো আই, এই দিকে নিচ্ছ হচ্ছে ধরো তোমার হচ্ছে জে, আর এই দিকে তুমি নিচ্ছ হচ্ছে কি বলো তো আমাদের কে। তার মানে এখানে আই জে কে তিনটা ইউনিট ভেক্টর নিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। এখন যদি ভিন্ন মানের দুইটি ইউনিট ভেক্টরকে তুমি গুণ করো তাহলে যে কোনো দুইটা ভেক্টরের গুণফল হবে সামনেরটা। তারপরে আই জে কে এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে গুণ করলে রেজাল্ট হবে সামনেরটা। যদি তুমি ঘড়ির বিপরীত দিকে ঘুরে রেজাল্ট পাও তাহলে ওই রেজাল্টটাকে প্লাস রেজাল্ট ধরবা, আর যদি ঘড়ির কাটার দিকে ঘুরে রেজাল্ট পাও তাহলে ওইটাকে মাইনাস রেজাল্ট ধরবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তার মানে এখানে আই জে কে তিনটা ইউনিট ভেক্টর আছে, তিনটা ইউনিট ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ইউনিট ভেক্টরের গুণফল হবে সামনেরটা। এবং আমি গুণফল যে রেজাল্টটা যদি ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরি, তার মানে হচ্ছে আমি যে ডিরেকশনে আঁকছি এই ডিরেকশনে আমরা রেজাল্টটা বের করি তাহলে রেজাল্টটা প্লাস হবে। এবং আমি যদি এর উল্টা দিকে তার মানে ঘড়ি কাটার দিকে রেজাল্টটা বের করি তাহলে ওই রেজাল্টটা কিন্তু আমাদের তোমার হচ্ছে দেখো মাইনাস হয়ে যাবে। দেখো আমরা আই ক্রস জে, তাহলে আই এবং জে যেহেতু আমি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছি তাহলে এই দুইটার গুণফল অবশ্যই এটা হবে। এবং আমার দিকে আমি ঘুরছি তার মানে এটা প্লাস হবে। তার মানে আই ক্রস জে এটা ইকুয়াল হচ্ছে কে। সবাই এইটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে কমেন্ট সেকশনে। সবাই এই ট্রিক্সটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও খুব দ্রুত। এটা বুঝতে পারছো কিনা যে আই ক্রস জে ইকুয়াল কেন আমরা কে লিখলাম, সবাই একটু জানাও। আচ্ছা আব্দুল্লাহ জুবাইর বলছে নো। ওকে, আমি আবার বলছি, আমাদের যে ডায়াগ্রামটা আছে শর্টলি মনে রাখার জন্য তুমি এখানে তিনটা ইউনিট ভেক্টর আছে, একটা হলো আই, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে। এই তিনটা ইউনিট ভেক্টরের মধ্যে তুমি যে কোনো দুইটা ইউনিট ভেক্টরকে যদি ক্রস করি আমরা তাহলে 3 নাম্বার যেটা ভেক্টর থাকবে সেটাই আমাদের আনসার হবে। এবং আমি যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরি, দেখো এখানে আই ক্রস জে, আই এবং জে, তার ঘড়ির কাটার বিপরীত দিকে কাউন্ট করছি আমরা, বিপরীত দিকে কাউন্ট করলে ওই রেজাল্টটাকে প্লাস ধরতে হবে। আর যদি ঘড়ি কাটার দিকে কাউন্ট করতাম তাহলে ওই রেজাল্টটাকে আমরা মাইনাস ধরবো। যেমন ধরো আই ক্রস জে যেহেতু ঘড়ি কাটার বিপরীতে এই জন্য রেজাল্ট হবে কে এবং এটা হলো প্লাস কে। এবং যদি আমরা এখন হচ্ছে জে ক্রস কে করি, জে ক্রস কে, জে ক্রস কে মানে এই দুটো গুণ করলে হবে আমাদের আই, তার মানে এটার আনসার হবে আই। আবার কে ক্রস আই যদি করি আমরা, কে ক্রস আই, তাহলে এটার আনসার হবে কিন্তু আমাদের জে। তার মানে এই সবগুলোই হচ্ছে পজিটিভ। কিন্তু যদি কারণ কি আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরছি এই জন্য জিনিসগুলো যদি উল্টায় দেই, যেমন আই ক্রস জে না করে জে ক্রস আই করি, তারপর প্রত্যেকটা উল্টায় দেই যে তোমাদের জে ক্রস আই। দেখো জে ক্রস আই মানে ঘড়ি কাটার দিকে ঘুরছি, দিকে ঘুরলে কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা হবে হচ্ছে মাইনাস কে। আবার হচ্ছে জে তোমার হচ্ছে কে ক্রস জে, কে ক্রস জে, দেখো কে ক্রস জে, তার মানে এটা কিন্তু উল্টায় গেছি, তার মানে এটা মাইনাস আই হবে, তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস আই। আবার কে ক্রস
আই, তার মানে এটাও তোমার হচ্ছে দেখো কে ক্রস আই ছিল পজিটিভ, বাট যদি আমরা এটাকে উল্টে আই ক্রস কে করি, তার মানে এটা যে আই ক্রস কে করি তখন এটা কিন্তু আমাদের মাইনাস জে হয়ে যাবে। সবাই এই পার্টটুকু বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে জানাও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকেও অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকেও কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে। তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যেটা বুঝতে পেরেছো কিনা, খুব দ্রুত জানাও। ওকে, সবাই বলছে বুঝতে পেরেছে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা এখন পরবর্তী যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টে চলে যাব। এখন আরেকটা ব্যাপার বলে নিচ্ছি যে আমাদের এখানে এ ক্রস বি হলেও এ ক্রস বি, এ ক্রস বি এবং তোমার হচ্ছে বি ক্রস এ, এটা কিন্তু সেম না। বি ক্রস এ ক্রস বি আর বি ক্রস এ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে কত বলো তো আমাদের? একটা মাইনাসের। কারণ হচ্ছে যখন আমরা উল্টায় দিব, মানে এর জায়গায় আমরা বি কে বসাবো অথবা বি এর জায়গায় এ কে বসাবো, তখন সামনে একটা মাইনাস চলে আসবে। কেন মাইনাস চলে আসবে? কারণ এই গুণনটা বিনিময় সূত্র মানে না। তোমরা লিখে রাখতে পারো এটা বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র মানে না। তার মানে ভেক্টর গুণন বা ক্রস গুণনটা বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র শুধু মেনে চলে হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। সো এটা গেল। এখন আমাদের এই ক্রস গুণফলের মূল সূত্রটা কি, যে সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করব, মূল সূত্রটা হচ্ছে এরকম যে এ ক্রস বি ইকুয়াল হচ্ছে তোমার উপরে লিখে নিবা আই, তারপর তোমার জে, তারপর তোমার হচ্ছে কে, এর নিচে লিখবা প্রথম ভেক্টরের সহগগুলো এ এক্স, তারপর তোমার হচ্ছে এ ওয়াই, তারপর তোমার হচ্ছে এ জেড, তারপর তোমার করবা বি এক্স, তারপর তোমার হচ্ছে ভি ওয়াই, তারপর তোমার হচ্ছে বি জেড। হ্যাঁ, তবে ভাইয়ারা এই সূত্র দিয়ে কি ম্যাথ করলে আমার পোষাবে? এত সময় আমি পাবো? আমরা ডিরেক্টলি সমীকরণ দিয়ে ম্যাথ করবো না, একটু টেকনিক্যালি ম্যাথ করবো, একটু পরে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা এই ক্রস গুণফল থেকে আসলে কি কি বের করব? আমরা এখান থেকে বের করব হচ্ছে দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়, দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয়। এরপর হচ্ছে এম এর মান কত হলে সমান্তরাল, এম এর মান কত হলে দুইটা ভেক্টর তোমার হচ্ছে সমান্তরাল হবে। এরপর এখান থেকে শিখতে হবে হচ্ছে লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। এখান থেকে পড়তে হবে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ভেক্টর ত্রয়, তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। তার মানে আমাকে এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমরা এখান থেকে শিখব। সো প্রথমে আসো দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করা শিখি আমরা। প্রথম যে সেগমেন্টটা রয়েছে আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয়, দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয়। সবাই আমার সাথে সাথে করবে, তাহলে তোমাদের প্রবলেমটা খুব দ্রুত সলভ হবে। ধর একটা এক্সাম্পল যদি আমরা দিই, একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে এ একটা ভেক্টর দেওয়া আছে যে তোমার 2i প্লাস তোমার হচ্ছে 4j প্লাস তোমার হচ্ছে 2k, বি একটা ভেক্টর দেওয়া আছে সেটা হলো i মাইনাস j প্লাস তোমার হচ্ছে 2k। তোমাকে বললাম যে a ক্রস বি ইকুয়াল হোয়াট, এ ক্রস বি ইকুয়াল হোয়াট। এখন তোমরা যে কাজটা করো, যে দুইটা ভেক্টরকে যখনই আমাদের ক্রস গুণফল বের করতে বলে তখন আমরা এইভাবে সাজাই, আই জে কে এর সাপেক্ষে বিস্তার করি, অনেক কষ্ট করার পর আমরা একটা আনসার বের করি। কিন্তু আমাদের মোটেও এই প্যাটার্নে যাওয়ার কোনো দরকার নাই, এটা আমরা এট এ গ্লেজ খুব সহজেই করে ফেলতে পারি। কেউ দেখো যে যখন আমাদের প্রথম বিস্তারটা কি, নর্মালি খেয়াল করো প্রথম বিস্তারটা কার সাপেক্ষ হয়? আয়ের সাপেক্ষ হয়। যখন আয়ের সাপেক্ষে করতেছো তখন কিন্তু এ এক্স আর বি এক্স এই পুরো সেগমেন্টটা কিন্তু বাদ দিতে হয়। তাহলে প্রথম ভেক্টরের ওয়াই এর সাথে দ্বিতীয় ভেক্টরে কিন্তু জেড গুণ করি, তাহলে এখন তুমি মিলাও তো, আমি যদি আয়ের সাপেক্ষে বিস্তার করি তার মানে কি এই অংশটা বাদ, প্রথম 2i এবং i বাদ, তাহলে এই জে এর যে 4 আছে আর কে এর যে 2 আছে, তাহলে এই 4 এর সাথে 2 গুণ করবা, তাহলে 4 দুগুণে কত হয় বলো? এটা আমাদের 8। আর এই যে 2 আছে দেখো, এই জেড এর সাথে by গুণ করতে হয়, তার মানে এই 2 এর সাথে মাইনাস গুণ করতে হবে, -2 আর সূত্রের হচ্ছে মাইনাস, তাহলে কি হবে বলো? এটা আমাদের +2। তুমি যদি একটা কম্পোনেন্ট করবা তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় বলো? এটা আমাদের 10i। তাহলে প্রথম অংশটা কত দাঁড়াচ্ছে? এটা আমাদের 10i। তাহলে দেখো তুমি যে চারটা অপশন থাকবে সেই চারটা অপশনে যে অপশনটা তুমি প্রথম দেখবা যে 10i আছে, সো ওইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর বাকিগুলো যদি মিলাইতে বলে বাকিগুলো একইভাবে মিলাইতে পারবা। তোমরা মোটের ভুলেও এটা কাজ করবা না যে পরীক্ষার হলে নির্ণায়কের এই ফর্মুলাটা ব্যবহার করে ম্যাথ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা এই দিকে যাব না। আমরা একদম সহজ যে প্রসেসটা আছে, যখন তুমি আয়ের মান বের করবা আয়েরটা
জেডটা ধরে বাকি দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করবা। এরপরে যখন তুমি জেডটা বের করবা, জেডটাকে হাত দিয়ে চেপে ধরে বাকি দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করবা। এরপরে যখন কেটটা বের করবা, কেটটা চেপে ধরে বাকি দুইটার মধ্যে আড়াআড়ি গুণ করবা, তাহলে কিন্তু তোমার ক্রস গুণফলটা বের হয়ে যাবে। তবে এতগুলো জিনিসও করার দরকার হবে না, তুমি শুধু প্রথম যে কম্পোনেন্টটা আছে প্রথম কম্পোনেন্টটা বের করলেই কিন্তু আনসারটা হয়ে যাবে। কারণ তুমি যদি দেখবা যে অপশনগুলোর মধ্যে প্রথম অপশনটা 10i আছে, এখন যদি ব্যতিক্রম এমন হয় যে চারটা অপশনের সবগুলোইতে 10i আছে, তারপরে প্রথম অপশনটাও সেম, সেকেন্ড অপশনটাও সেম, তাহলে তুমি দেখবা যে কোন অপশনটাতে গাপলা আছে ওই অপশনটা শুধু বের করলেই হয়ে যাবে। সবাই কি টেকনিকটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। শেষে যদি এলোমেলো করে, না এলোমেলো করার কোনো সুযোগ নাই, এলোমেলো করার কোনো ধরনের সুযোগ নাই, তুমি ইজিলি, এটাই হলো কনসেপ্ট, মানে তোমার হচ্ছে যে কোনো একটা অংশ দিয়ে তুমি দেখবা যে কোন অংশটা তোমার হচ্ছে গাপলা আছে, এলোমেলো করা আছে, ওই অংশটা নিয়ে কাজ করবা। যেমন আমরা যদি এখন করি, ধরো তোমার লাস্ট অংশটা গাপলা আছে, তাহলে লাস্ট অংশটা কি হবে, তাহলে এটা চেপে ধরো, এটা চেপে ধরে আমি বাকিগুলো করি, তাহলে 2 এবং যেহেতু লাস্টটা কে এর বিস্তার, তার মানে প্রথমে কে বসবে 2 এবং মাইনাস, তার মানে হচ্ছে -2, 4 এবং 1, তাহলে এটা মাইনাস হচ্ছে 4, -4 -2, তার মানে -6কে। দেখো এটা করার জন্য কিন্তু খুব সহজেই করা যাচ্ছে। হ্যাঁ দেখো তোমরা বুঝতে পারছো কিনা ব্যাপারটা। সো আমাদের প্রথমটা হলো 10i, লাস্টটা হলো 6k, আর মাঝখানে যদি বের করতে চাও মাঝখানে কত হবে 2 to 4, তার মানে হচ্ছে প্রথমটা হলো এখানে যদি আমরা যে সাবের জন্য করি 2 to 4, তার মানে 4 আর 2 1, তার মানে প্লাস মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে 2, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে 2j, এইটা অংশটা 2j দাঁড়ায়, তাহলে পুরো ভেক্টরটা হচ্ছে এরকম যে 10i প্লাস তোমার হচ্ছে 2j মাইনাস তোমার 6k। কিন্তু পুরোটা বের করা কোনো দরকার নাই, প্রথম দুটো কম্পোনেন্ট বের করবা, প্রথম দুটো কম্পোনেন্ট বের করবা, প্রথম একটা কম্পোনেন্ট বের করবা, সেটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন সেকেন্ড যে কনসেপ্টটা আছে, এখন এক্সাম্পল নাম্বার হচ্ছে আমরা 2 তে যাচ্ছি। ধরো এখানে আরেকটা ভেক্টর নিলাম, এ ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে আমাদের 2i প্লাস তোমার হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে 2k, বি আর একটা ভেক্টর নিলাম, সেটা হলো নিলাম 5i প্লাস তোমার হচ্ছে 5j প্লাস তোমার হচ্ছে 5k। তোমাকে বলা হলো যে এই ভেক্টর দুইটা ক্রস গুণফল বের করো, এই ভেক্টর দুইটা ক্রস গুণফল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, হ্যাঁ এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো সলভ করতে পারো কিনা। এমডি সালাউদ্দিন -2j হবে না, দেখো চেক করে দেখো, যদি -2j হয় তাহলে -2j দিবে আগেরটা, যদি -2j হলে ক্যালকুলেট করে নিও, দেখো আর কি। আচ্ছা বলো এটার আনসার কি হবে, পারবা কি না এটা। দেখো এখানে যখন দুইটা ভেক্টর এমন দেওয়া থাকবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, দেখো এইখানে যারা রেবেকা শারমিন, তুমি ওই কোশ্চেনটা একটু আবার দেখো, কোশ্চেনটা একটু আবার দেখো ভালো করে, ওই কোশ্চেনটা একটু আবার ভালো করে দেখো, তাহলে তুমি মিলাইতে পারবা। ওকে এখন তোমাদের এই a ক্রস b যখন যাবে, এখন তুমি জাস্ট খেয়াল করবা এটা কি আছে 2/5, এটা হলো 2/5, এটা কি আছে বলো তো 2/5, এটা কি আছে বলো তো আমাদের 2/5, তাহলে দেখো 2/5 2/5 2/5, তারপর প্রত্যেকটা রেশিও, এটা ম্যাথ কিন্তু করার কোনো দরকার নাই, তোমার হচ্ছে ম্যাথ করার দরকার নাই, যেহেতু অনুরূপ সহগগুলোর অনুপাত সেম 2/5 2/5 2/5, এই জন্য তাদের ক্রস গুণফল 0 হবে। একটা শর্ত নোট দিয়ে লিখে রাখতে পারো, নোট দিয়ে লিখতে পারো যে অনুরূপ সহগগুলোর অনুরূপ তোমার হচ্ছে সহগ, তোমার হচ্ছে গোলর অনুপাত তোমার যদি সেম থাকে, অনুপাত যদি সমান হয় তাহলে ডিরেক্টলি চোখ বন্ধ করে ওই ভেক্টর দুইটা ক্রস গুণফলটা কত লিখে দেবে বলো তো আমাদের 0 লিখে দিবা। সো আমরা এই প্যাটার্নে এই ধরনের ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারি, যেহেতু আমাদের হচ্ছে এইখানে সবগুলো সহগগুলো রেশিওটা সেম আছে, সো এইখান থেকে আমরা তাদের ক্রস গুণফলটা 0 এটা খুব সহজেই বের করে ফেলতে পারি। ওকে আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে অংশটা যাবো যে m এর মান কত হলে লম্ব সমান্তরাল হবে। দেখো আমরা এখন যে আরেকটা एग्जांपल যাচ্ছি, যে এখানে a একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এরকম যে mi প্লাস হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে 4k। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রতি বছরই প্রশ্ন আসে এখান থেকে। b একটা ভেক্টর দিলাম যে 4i মাইনাস প্লাস j লিখলাম, এটা আমরা মাইনাস k এটা লিখলাম। প্রশ্ন হচ্ছে যে m এর মান কত হলে, m এর মান তোমার হচ্ছে কত হলে ভেক্টর দুটি পরস্পর তোমার কি হবে বলো তো আমাদের সমান্তরাল হবে।
পরস্পর সমান্তরাল হবে। তার মানে এই টাইপের প্রবলেম যদি আসে তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। এখন এটার জন্য একটা এমসিকিউ ট্রিক্স তোমরা মনে রাখবা। এমসিকিউ ট্রিক্সটা হচ্ছে যে আমরা ax ভাগ হচ্ছে আমাদের bx ইকুয়াল তোমার হচ্ছে ay ভাগ হচ্ছে আমাদের by ইকুয়াল হচ্ছে az ভাগ কত বলো তো আমাদের bz। এই যে ফর্মুলাটা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পড়লাম, যে আমরা কিছুক্ষণ আগে বাংলা যে লাইনটা শিখেছিলাম, এই বাংলা লাইনটাই হচ্ছে এটা, যে আমরা জানি দুইটি ভেক্টর সমান্তরাল কখন হবে। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত আছে যে আমাদের ক্রস গুণফলের মান তোমরা জানো যে 0 হওয়া লাগবে, তাহলে হচ্ছে আলটিমেটলি এখানে আমাদের সমান্তরাল হবে। সো সমান্তরাল হতে গেলে তোমার আলটিমেটলি এই যে অনুরূপ বাহুগুলোর যে অনুপাত, যে সহগের অনুপাতগুলো আছে, এই সহগের অনুপাতগুলো সেম হওয়া লাগবে। তারপরে ax bx ay by az bz এই প্রত্যেকটা অংশ যদি রেশিওগুলো সেম থাকে তাহলে আমরা এদেরকে সমান্তরালটা বলতে পারবো, এই একটা ব্যাপার। সো আমি যে কোনো দুইটা করে অংশ নিয়ে কাজ করি। প্রথমে আমরা যদি এই দুইটা অংশ নিয়ে কাজ করি তাহলে কি আসে, m/4, দেখো এটা হচ্ছে m/4 ইকুয়াল হচ্ছে 2/1 তাহলে আলটিমেটলি এটা m ইকুয়াল দাঁড়াচ্ছে 4 দোকানে কিন্তু 8। তাহলে এটা m এর মান পাইলাম হচ্ছে একটা আমাদের 8, m এর মান 8 পাইলাম। কিন্তু এখন তুমি পরীক্ষার অপশনগুলোতে দেখতে পাচ্ছ যে m এর মান 8 নাই, তাহলে তুমি আসলে কি করবা? তাহলে তোমাকে অবশ্যই সেকেন্ড টেস্টটাও করতে হবে, এবং অপশন কিন্তু দুইটাই হতে পারে, একাধিক হতে পারে। সো আমরা যদি এখন এই অংশের সাথে আমরা যদি এই অংশটার সাথে যদি আমরা এখন এই অংশটা নিয়ে কাজ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? দেখো তো এখানে আরেকটা অংশ দাঁড়াবে এরকম যে m/4 ইকুয়াল হচ্ছে 4 ভাগ হচ্ছে -1। সো ক্যালকুলেশন করলে m ইকুয়াল হচ্ছে -4, 4 হচ্ছে আমাদের 16। তার মানে m এর মান কিন্তু আরেকটা হতে পারে -16। তোমরা দেখো এটা পারছো কিনা দেখো তো একটু কষ্ট করে। m/4 আর এটা হচ্ছে আমাদের কি, এখানে যে কম্পেয়ার করি আমরা 4 - k বা -1, 4/-1। সো m ইকুয়াল হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 16। দেখো তো সবাই এটা পারছো কিনা, তোমার হচ্ছে সবাই পারছো কিনা এটা দেখো তো হয়েছে কিনা তোমাদের এই ম্যাথটা। তার মানে এখানে তোমাদের হচ্ছে m/4 2/1 -16 শাহরিয়ার আল আবির, দেখো তোমাদের হয়েছে কিনা। তার মানে এখানে m এর কিন্তু দুইটা মান পসিবল, m এর দুইটা মান পসিবল। সবাই কি বুঝতে পারছো কিনা? m এর দুইটা মান পসিবল, একটা হচ্ছে 8 এবং একটা হচ্ছে -16। তার মানে 8 এবং -16, যে যদি অপশনের মধ্যে দুইটা অপশনই থাকে যে 8 এবং -16, তার মানে বুঝতে হবে তোমার দুইটা রাইট অপশন। অথবা তোমার যদি এমন থাকে যে অপশন a নাম্বার দেওয়া আছে 8, অপশন নাম্বার b দেওয়া আছে -16 এবং c নাম্বার অপশন দেওয়া আছে a এবং b উভয়টি, এবং d নাম্বার অপশন দেওয়া আছে নান, তাহলে অপশনে লিখতে হবে আমাদের a এবং b উভয়টি। কেমন? সো a এবং b উভয়টি করতে হবে আর কি এটা দিয়ে, কারণ যেহেতু বুঝতেই পারছো যে এখানে মান কিন্তু দুইটা বেরোচ্ছে। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমরা পারবা। তোমাদের একটা এক্সাম্পল দেই, এই টাইপের ম্যাথগুলো তোমরা দেখবে অ্যাডমিশন প্রচুর পরিমাণ আসছে, প্রচুর। হ্যাঁ, এইগুলোর অভাব নাই, এত পরিমাণ প্রশ্ন আছে এখান থেকে। তোমাদের একটা প্রবলেম দিই, দেখি তোমরা এটা করতে পারো কিনা। আমরা এই একটা মাঝখানেরটা কেন নয়, মাঝখানেরটা নিতে পারিনি রতন, তোমরা কমেন্টস করেছো মাঝখানেরটা কেন নয়। মাঝখানে কিন্তু চলক ছিল না। যদি চলক থাকে, যেমন আমি এখন একটা এক্সাম্পল দিই তোমাদের, যেমন ধরো এই একটা ভেক্টর লিখলাম, সেটা হচ্ছে এরকম যে 4i প্লাস তোমার হচ্ছে mj প্লাস তোমার হচ্ছে 2k। এখানে আবার b একটা ভেক্টর লিখলাম, সেটা হচ্ছে আমাদের i প্লাস j প্লাস তোমার হচ্ছে 3k। এখন তোমাকে বললাম যে m এর মান কত হলে, m এর মান তোমার হচ্ছে কত হলে তোমার ভেক্টর দুটি সমান্তরাল হবে, দেখি সবাই আনসার বলো, দেখি কত হবে এটা, এই প্রশ্নটার আনসার বলো। তার সাথে অন্য দুইটা তুলনা করতে হবে। হ্যাঁ শাহরিয়ার ঠিক লিখেছো, মানে এখানে আমাদের যেহেতু চলক বের করব m, তার মানে m এর সাথে কম্পেয়ার করব, m এর সাথে বাকি দুইটার মধ্যে একটা রিলেশন করব এবং রেশিও করব, করে আমরা এখান থেকে বের করব। সবাই দেখো তো এটার আনসার পারো কিনা খুব দ্রুত। চয়ন বলেছে m = 4 হবে। এখানে কি m এর মান একটাই হবে নাকি একাধিক হবে একটু দেখো তো খুব ভালো করে। এখানে m এর কয়টা মান সম্ভব খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে m এর মানগুলো কি কি হবে। চয়ন বলছে একটা 3/2, একটা হচ্ছে 4 এবং 2 3। দেখি আমি করে দিচ্ছি। এখানে যে ব্যাপারটা, যেহেতু mটা মিডল পয়েন্টে আছে, তার মানে প্রথমে তোমাকে এইটুকু অংশ নিয়ে কাজ করতে হবে, আবার তোমাকে এইটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। এইটুকু অংশ নিয়ে কাজ করলে দাঁড়ায় m/1 = 4/1, তার মানে এটা m ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে 4। আবার যদি এইটুকু নিয়ে কাজ করি m/1 = হচ্ছে 2/3, তার মানে m ইকুয়াল দাঁড়াচ্ছে 2/3। তার মানে m এর মান দুটো সম্ভব, 4 এবং 2/3।
এই দুইটা মান সম্ভব। কেমন? ওকে, সবাইকে থ্যাঙ্কস, কনগ্রেটস, সবাই আনসার দিতে পেরেছো। আমরা এখন এম এর সমান্তরাল হওয়ার শর্তগুলো পড়ে ফেললাম আমরা এখান থেকে। এরপরে দেখো, সো আমাদের দুইটা সেগমেন্ট শেষ এখানে। একটা হলো ভেক্টরের ক্রস গুণফল বের করা ফর্মুলা, এরপর হচ্ছে আমাদের এম এর মান কত হলে সমান্তরাল হবে, এটা শেষ। এখন আমরা হচ্ছে একক ভেক্টরগুলো নিয়ে কাজ করব। একক ভেক্টর, আমরা এখন একক ভেক্টর নিয়ে যদি পড়াই তোমাদেরকে, একক ভেক্টর নিয়ে যদি পড়াই, একক ভেক্টর দেখো কতগুলো জিনিস আছে। প্রথমত হচ্ছে শুধু যদি নর্মাল একটা ইউনিট ভেক্টর বের করতে চাই, নর্মাল একটা ইউনিট ভেক্টর বের করতে চাই, যেমন ধরো এ ক্যাপ বের করতে চাই, তাহলে ওই ভেক্টরটাকে তোমাকে ভাগ করতে হবে ওই ভেক্টরে কি দ্বারা বলো তো, আমাদের মান দ্বারা। যদি কোনো একটা ভেক্টর বের করি আমরা, যদি কোনো একটা ভেক্টর বের করি, তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা হচ্ছে ইউনিট ভেক্টরটা পেয়ে যাব। এখন যদি আমাকে লম্ব একক ভেক্টর বের করতে বলে, যে লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর যদি তোমাকে বের করতে বলে, তাহলে এটা ইকুয়াল হবে আমাদের প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিচ্ছি? কারণ লম্বটা উপরে কিংবা নিচে যে কোনো দিকে হতে পারে। উপরে লিখবা যে ভেক্টর দুইটা দেওয়া থাকবে সেই ভেক্টর দুইটা ক্রস গুণফল, আর নিচে হচ্ছে ভেক্টর দুইটা ক্রস গুণফলের মান, এটা হবে। এবং এরপরে তোমাকে যদি সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে, সমান্তরাল একক ভেক্টর, তার মানে এটা ইকুয়াল হচ্ছে আমাদের এ এবং বি কে যোগ করবা, এ এবং বি কে যোগ করবা, আর নিচে এ এবং বি এর যোগফল দ্বারা ভাগ করে দিবা। সো আমাদের এই তিনটা সূত্র কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একক ভেক্টরের জন্য। একক ভেক্টরের জন্য আমাদের এই সূত্র তিনটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের ইউনিট ভেক্টরটা আমরা তিনটা ইউনিট ভেক্টর আমাকে চাইতে পারে। একটা হচ্ছে সিম্পল ইউনিট ভেক্টর, যে জাস্ট ওই ভেক্টরটাকে আমরা ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা হচ্ছে ইউনিট ভেক্টর পেয়ে যাব। অথবা লম্ব একক ভেক্টর বের করতে গেলে, আমি আবারও বলছি ভাই, এগুলো যদি ম্যাথ আসে শর্টকাট দিয়ে করবা। কীভাবে করবা আমি তোমাদের কিছুক্ষণ আগে অপশন টেস্ট করা শিখাইছি, যে যেহেতু উপরে কি আছে বলো তো, উপরে এ ক্রস বি বসবে, তার মানে এ ক্রস বি এর শুধু আয়ের কম্পোনেন্টটা বের করবা। আয়ের কম্পোনেন্টটা নিচে এগুলো বের করা কিচ্ছু দরকার না, শুধু আয়ের কম্পোনেন্টটা বের করবা। আয়ের কম্পোনেন্টটা বের করলেই তোমার দেখো ম্যাথ সলভ হয়ে যাবে, তুমি খুঁজে বের করতে পারবা প্রবলেমে আনসারটা কোনটা হয়। আর সমান্তরাল বললে জাস্ট উপরে যোগ করবা, সব উপাদান না, যে কোনো একটা উপাদান, শুধু আয়ের উপাদানটা। যদি আয়ের উপাদানটা সেম থাকে সবগুলোতে, তাহলে খুঁজে বের করবা কোনটাতে ডিস্টার্ব আছে, যেটা ডিস্টার্ব আছে ওটাই তোমরা বের করবা। কেমন? সো আমরা একটা প্রবলেম সলভ করলে আর একটু ক্লিয়ার হবে আর কি এখানে। সো আমরা একটা প্রবলেম নিচ্ছি এখানে, দেখো যে আমাদের এক্সাম্পল নাম্বার নিলাম এটা, যে এ একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস তোমার হচ্ছে 3j প্লাস তোমার হচ্ছে 4k, এটা দেওয়া আছে। বি একটা ভেক্টর দেওয়া আছে i প্লাস j প্লাস তোমার হচ্ছে k। প্রশ্ন হচ্ছে লম্ব একক ভেক্টর বের করো। লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর কত হবে? এখন দেখো আমরা ম্যাথগুলোতে যেহেতু আমরা এমনভাবে ম্যাথগুলো সলভ করব যেন ক্যালকুলেটরের কোনো ধরনের প্রয়োজন না পড়ে, তাহলে এইটার আনসার কেমন হবে? এটার অপশনগুলো ধরো এখানে চারটা অপশন থাকবে, এ বি সি ডি, চারটা অপশন থাকবে। এখন চারটা অপশনের ভিতরে আমি কিভাবে খুঁজে বের করব? আমি আগেই বলছি যে নর্মালি যখন দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করো, লম্ব একক ভেক্টর বের করতে গেলে এই সবগুলোর সামনে প্লাস মাইনাস থাকবে, সবগুলোর সামনে প্লাস মাইনাস থাকবে। আর প্লাস মাইনাস যদি না থাকে তাহলে তুমি সমস্যা নাই, তুমি প্লাস মাইনাস চিন্তার বাইরে রাখবা। সো প্লাস মাইনাস থাকতে পারে প্রশ্নের মধ্যে। এখন উপরে বসবে কি? উপরে বসবে হচ্ছে এই ভেক্টর দুইটার ক্রস গুণফল, তার মানে প্রত্যেকটা অংশের উপরে ভেক্টর দুইটা ক্রস গুণফল বসবে, আর নিচে বসবে ক্রস গুণফলের মান। এখন এই ম্যাথটা যদি ম্যানুয়ালি করতে যাও তাহলে প্রচুর পরিমাণ সময়ের দরকার আছে। সো সবগুলো পার্ট আমাকে ভালোভাবে করার কোনো দরকার নাই। হ্যাঁ, সবগুলো পার্ট আমাকে করার দরকার, শুধু একটা কম্পোনেন্ট করবা। দেখো যখন আমরা আই করলাম, আইটাকে হাত দিয়ে চেপে ধরে বাকিগুলোর মধ্যে গুণ করবা। এখানে 3 আছে আর k আছে, তাহলে 3 এবং k এর সহগ হলো 1, তাহলে এটা আলটিমেটলি 3 হবে। 4 এবং প্লাস, তারপর এটা হলো +4, আর সূত্রের হচ্ছে মাইনাস, তার মানে কি -4। সো -4 থেকে 3 গেলে কত থাকে বলো তো? -1। আর যেহেতু বিস্তারটা আয়ের সাপেক্ষে, তারপরে প্রথম কম্পোনেন্টটা হবে -i, প্রথম কম্পোনেন্টটা হবে -i। তার মানে চারটা অপশনের মধ্যে ধরো এটা -i আছে, এটা তোমার হচ্ছে 2i আছে, এটা 4i আছে, এটা তোমার হচ্ছে -2i আছে, ধরো এরকম আরো অনেক কিছু থাকবে এরকম। সো পুরোটা আমার মিলানো দরকার নাই, আমি হচ্ছে আচ্ছা আমার ভয়েস কি ডাবল শোনা যাচ্ছে? একটু দেখো তো মিলিয়ে। নীল আকাশের পাখি বলছো, সবাই একটু কমেন্টস করো যে আমার ভয়েস ঠিক আছে কিনা। বাচ্চারা কমেন্টস করো যে ভয়েস ঠিক আছে কিনা।
আচ্ছা, সো যাদের ওই যে নেটে প্রবলেম আছে তাদের মনে হয় সমস্যাটা হতে পারে, তোমরা নেটটাকে ঠিক করো। আর হচ্ছে হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক থাকারই কথা, আমি তো চেক করছি এখানে। আচ্ছা, এখন বলো তোমাদের এই টেকনিকটা বুঝছো কিনা, কারণ এই টেকনিকটা কিন্তু একটা ভয়াবহ টেকনিক, কারণ অনেক বড় একটা ম্যাথকে খুব ইজিলি এবং স্মুথলি সলভ করা একটা সিস্টেম। আর তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, লম্ব একক ভেক্টর বের করা, এটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। সবাই একটু কমেন্টস করো যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, লম্ব একক ভেক্টর বের করতে পারবা কিনা, লম্ব একক ভেক্টর বের করতে পারবা কিনা, সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাও আমাকে। লম্ব একক ভেক্টর বের করতে পারবা কিনা সবাই একটু জানো আমাকে। শাহরিয়াল আবির বলছে পারবে, জি ভাইয়া। হ্যাঁ, সবাই পারবা কিনা দেখো তো। এই যে এই চারটা অপশনের মধ্যে এবং এটার আনসার অপশনগুলোতে তোমার হচ্ছে আনসারগুলো তোমার হচ্ছে ভালো করে দেখতে হবে যে কোনটার সাথে কি ব্যতিক্রম আছে। সবাই পারবে বলছে, ওকে। তাহলে এই টেকনিকটা আমি আবার বলছি। এখন যদি দেখো সবগুলোর প্রথমে মাইনাস আই আছে, তাহলে দেখবা যে কোন অপশনটাতে মিল নাই ওই অপশনটা নিয়ে কাজ করবা, তাহলে আনসার হয়ে যাবে। আর এরপরে যদি আমরা বলি যে এই দুইটা ভেক্টরের মধ্যে আমাদের সমান্তরাল একক ভেক্টর বের করো, তোমরা এই প্রশ্নটা আবার লিখে এখান থেকে লিখতে পারো যে সমান্তরাল একক ভেক্টর, এটা হচ্ছে আমরা সমান্তরাল একক ভেক্টর বের করতে চাই। তাহলে সমান্তরাল একক ভেক্টর বের করলেও সেম জিনিস, এ বি সি ডি এরকম চারটা অপশন থাকবে। এই চারটা অপশনের মধ্যে আমরা জানি সমান্তরাল একক ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে উপরে বসে ভেক্টর দুইটার যোগফল, আর নিচে বসে কি বলতো আমাদের যোগফলের কি বলতো আমাদের মান বসে। সো এতগুলো পার্ট আমাকে আলাদা আলাদাভাবে বোঝানোর কোনো দরকার নাই বা করারও কোনো দরকার নাই। আমি একদম সিম্পলি করব যে উপরে যেহেতু ভেক্টর দুইটাকে যোগ করতে হবে, উপরে ভেক্টর দুটাকে যোগ করতে হবে, তার মানে 2i এবং i এই দুটো যোগ করলে হয় 3i, তার মানে উপরের কম্পোনেন্টটা 3i, তার মানে প্রথমটা 3i হবে। এখানে আরো অনেক কিছু থাকবে, হ্যান থাকবে, অনেক কিছু থাকবে। সো দেখো এটা 3i আছে, মনে করো এটা 4i আছে, এটা হচ্ছে -3i আছে, আর এটা ধরো 2i আছে। সো এরকম আরো নিচে অনেক কিছু থাকবে। সো তুমি অপশনগুলোর প্রথম সেগমেন্টে যেহেতু ভেক্টর দুটাকে আমরা যোগ করে নিচ্ছি, যোগ করে নেওয়ার কারণে শুধু প্রথম সেগমেন্টটা টেস্ট করবা, তার মানে 2i এবং i এটা যোগ করলে দেখো 2i এবং তোমার হচ্ছে একটা i যোগ করলে 3i হয়, তার মানে এখানে প্রথম অপশনটা 3i হবে। তার মানে দেখো বাকি অপশনগুলো ভিন্ন, তার মানে যেহেতু 3i তার মানে এটা হচ্ছে রাইট আনসার। এখন যদি কোনো কারণে সবগুলোই দেখো 3i আছে, তুমি জাস্ট মিলাবা কোন অপশনটা তোমার ব্যতিক্রম। যদি লাস্টেরটা ব্যতিক্রম হয়, ধরো এগুলো সবই সেম, লাস্টেরটা ব্যতিক্রম আছে, তাহলে লাস্টেরটা কত হবে বলতো 4k শুধু k, তার মানে 5k, তাহলে লাস্টের কম্পোনেন্টটা কিন্তু আমাদের 5k হবে, 5k আর 3j তার মানে 4j, তাহলে প্লাস হচ্ছে 4j, তার মানে এটা হলো পুরো আস্ত ভেক্টর। সো এইটুকু নিয়ে কাজ করবো আর কি, এইটুকু। এখন যদি এমন হয় যে সবগুলো জিনিসের উপরে সেম জিনিসটা লিখছে যে 3i প্লাস তোমার হচ্ছে 4j প্লাস তোমার হচ্ছে 5k, এটাও সেম জিনিস লিখছে, এটাও সেম জিনিস লিখছে, কিন্তু নিচে মানগুলো চেঞ্জ করে দিয়েছে, তখন তোমাকে বুঝতে হবে যে এটাই তাদের যোগফল এবং এটার মানটা তুমি সিম্পলি বের করবা। মানটা বের করে দেখবা যে এই ভেক্টরের মান কোনটা দ্বারা ভাগ করা হয়েছে, ওটাই কিন্তু আমাদের আনসারটা হবে। সবাই কি কমেন্ট একটু ক্লিয়ার করো যে এই যে আমরা একক ভেক্টরগুলোর তোমার হচ্ছে লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টরটা শর্টলি বোঝালাম, সবাই বুঝতে পারছো কিনা, শর্টকাট ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে শর্টকাট ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছো কিনা, দ্রুত। ডান, চয়ন বলেছে ডান। তারপর হচ্ছে কার্ল ডাইভারজেন্স টপিক বোঝান, যাচ্ছি, ওয়েট, আমরা এখন এই টপিকগুলোকে শেষ করে ফেলি। তারপরে এখন আমাদের হচ্ছে ক্ষেত্রফলের যে টপিকটা আছে, আমাদের এখন টপিকটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা এখন টপিকটা যাবো হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা এখন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে যাব। সো ক্ষেত্রফল নির্ণয় করা এটা হচ্ছে দেখো যে আমাদের এমন হতে পারে যে একটা সামন্ত্রিকের যদি এমন হয় দুইটা বাহু বোঝাই, যে এই বাহু বরাবর একটা ভেক্টর নিলাম হচ্ছে a, আর এই বাহু বরাবর একটা ভেক্টর নিলাম হচ্ছে b। এগুলোর কিন্তু তোমার কোনো শর্টকাট টেকনিক নেই, এটা তোমাকে ডিটেলস করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, একদম ডিটেলস করতে হবে। তাহলে a এবং b, তবে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি একটা আসে না, কখনো আসে নাই তোমার। এগুলো থেকে সাধারণত খুব আসলে খুব রেয়ার প্রশ্ন, এগুলো থেকে ডিরেক্ট সূত্রটা চলে আসতে পারে যে a এবং b যদি বাহু বোঝায়, দেখো a এবং b এই দুটো ভেক্টর যদি কোনো সামন্তরিকের বাহু বোঝায়, তাহলে বাহু বোঝালে তাদের ক্ষেত্রফল হবে এই দুটো ভেক্টরের ক্রস গুণফল, তার মানে a ক্রস b, এবং এদের মডুলাস করবা মানে মান, তার মানে a ক্রস b এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের যে মানটা আছে, a ক্রস b দুটি ভেক্টরের ক্রস গুণফলের যে মানটা আছে, এটাই হচ্ছে আমাদের তাদের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল। এবং যদি বাহু না বুঝিয়ে যদি এটা এমন
হয় যে কর্ণ বোঝায়, যেমন ধরো এটা সামুদ্রিক হতে পারে, রম্বস হতে পারে, সবগুলোর জন্য একই কনসেপ্ট, যেমন সামুদ্রিক অথবা রম্বস অথবা আয়ত যেটা হোক না কেন। ধরো এখানে কর্ণ আছে, ধরো এই কর্ণের ভেক্টর হচ্ছে আমাদের এ, আর এই কর্ণের যে ভেক্টর সেটা ধরে নিলাম হচ্ছে আমরা বি। তার মানে এই কনসেপ্টে কিন্তু এ ও বি তোমার হচ্ছে কর্ণ বোঝাচ্ছে, কর্ণ বোঝায়। যদি প্রশ্নের মধ্যে কর্ণ বোঝায় তাহলে তার ক্ষেত্রফলটা হবে সামনে একটা হাফ গুণ করে দিবা এবং এ ক্রস বি, এ হাফ এ ক্রস বি, এই ফরম্যাট দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তার মানে একটা হলো সামুদ্রিকের যদি বাহু বোঝায়, বাহু বোঝালে হলে সিম্পলি এ ক্রস বি, তার মানে ভেক্টর দুটোকে ক্রস করবা, ক্রস করে মডুলাস করবা, তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। আর যদি কোনো সামুদ্রিকের কর্ণ বোঝায়, কর্ণ বোঝালে আমাদের সেম এ এবং বি এর কর্ণ বোঝালে এ ক্রস বি বের করবা, সামনে শুধু একটা হাফ গুণ করে দিবা, তাহলে আনসার হয়ে যাবে। এখন এটা হলো 1 নম্বর কনসেপ্ট, এটা হলো তোমার 2 নম্বর কনসেপ্ট। এখন যদি আমাদের ত্রিভুজের ব্যাপারটা বলে, ত্রিভুজের দুইটা বাহু যদি দিয়ে দেয় আমাদের, ত্রিভুজের দুইটা বাহু, মানে 3 নম্বর কনসেপ্টটা হচ্ছে ধরো একটা ত্রিভুজ নিলাম আমরা, এই বরাবর একটা ভেক্টর দেওয়া আছে ধরো এ ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর দেওয়া আছে ধরো বি ভেক্টর। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাও সেম কর্ণের মতো, যে হাফ তোমার হচ্ছে এ ক্রস বি, এটা হচ্ছে মডুলাস। তার মানে এই সূত্রটা আর এই সূত্রটা সেম। তো এইখান থেকে এই পার্ট থেকে তোমরা ম্যাথ করবা না, বিশেষ করে ভার্সিটির জন্য ম্যাথ করা দরকার নাই, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তারা ম্যাথ করতে পারো। তবে ভার্সিটিতে সূত্রগুলো, এই যে 3টা সূত্র আছে, সূত্রগুলো কিন্তু প্রচুর মানে বহুতবার দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সূত্রগুলো কিন্তু বারবার আসে, সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। কেমন, তোমরা শুধু সূত্রগুলো প্র্যাকটিস করে যাবা, ম্যাথ করার তেমন দরকার নেই, সিম্পল কিছু ম্যাথ করার চেষ্টা করবা। হ্যাঁ, যে ম্যাথগুলো মুখে মুখে করা সম্ভব সেগুলো করার চেষ্টা করবো। তবে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি যে কীভাবে খুব সহজে করা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালেও এখান থেকে ম্যাথ আসছে, একদম ডিরেক্টলি ম্যাথ আসছে। আমরা এখন একটা ম্যাথ করি। দেখো এখানে একটা দুটো ভেক্টর লিখলাম, তার মানে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে 2i প্লাস তোমার হচ্ছে 3j মাইনাস তোমার হচ্ছে 4k। আমরা বি আর একটা ভেক্টর নিলাম, বি আর একটা ভেক্টর নিলাম, তোমার এই বি ভেক্টরটা হচ্ছে i মাইনাস জে প্লাস তোমার হচ্ছে k। এখন বললো যে এ এবং বি দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে, সন্নিহিত বাহু বোঝালে বা হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। এখন এই টাইপের ম্যাথটা আগে আমরা সলভ করি, যেহেতু এখানে সামান্তরিকের দুইটি কি বোঝাচ্ছে বলো তো, আমাদের বাহু বোঝাচ্ছে। সো বাহু বোঝানোর কারণে এটা ক্ষেত্রফল কত হবে বলো তো, এটা আমাদের এ ক্রস বি, এবং এটাকে কি করতে হবে আমাদের মডুলাস করতে হবে, এ ক্রস বি, এবং এটাকে কি করতে হবে মডুলাস করতে হবে। এখন সেই যে প্রবলেমটা আমরা যে প্যাটার্নে আগে করতাম সেই প্যাটার্নে কিন্তু করবো না আমরা, কারণ ওই প্যাটার্নে করতে গেলে আমার সময়টা অনেক বেশি লাগবে। তোমরা যে কাজটা করো ঝটপট করে নির্ণয় করো, ওই প্যাটার্নে না করে এখন দেখো আমি শর্টকাট প্যাটার্নটা দেখাই আগে। যখন তুমি আয়েরটা করবা, একটু দেখো এখানে, যখন তুমি আয়েরটা করবা তার মানে কি এই দুইটাকে ক্রস করো, তার মানে আয়েরটা করলে এটা হবে i 3 আর 1 গুণ করলে হচ্ছে এটা আমাদের 3, আর এই মাইনাস সূত্রে মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে, আর 4 একে তোমার হচ্ছে 4, এটা 4 হবে। এরপর জেড জন্য কিন্তু হচ্ছে আমরা মাইনাস বসাই, তাহলে জেডটা বাদ দিলে 2 এবং 1 গুণ করলে তোমার 2 হবে, এই মাইনাস সূত্রে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 হয়ে যাবে। এবং কে এর জন্য বিস্তার করলে প্লাস কে হবে, কে এর জন্য করলে 2 এবং মাইনাস 1 এটা মাইনাস 2 হবে, 3 এবং সূত্রের মাইনাস এটা তোমার হচ্ছে মাইনাস 3 হবে। সো ক্যালকুলেশন করলে ধর 3 4 7i 7i আর 4 2 6, তার মানে মাইনাস হচ্ছে আমাদের 6j মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5, তো মাইনাস 5k। এটা হচ্ছে a ক্রস b, এটা বের করলাম, এটাকে মডুলাস করতে হবে মান মানে হলো আমাদের 7 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 5 স্কোয়ার, এটাকে রুট ওভার করলে যে আনসারটা হবে সেটাই কিন্তু ওই ভেক্টরের তোমার হচ্ছে যে বাহু দ্বারা ক্ষেত্রফল বোঝালে বা মান বোঝালে তার ক্ষেত্রফলে বের করা ফর্মুলাটা। সবাই কি বুঝতে পারছো কিনা? ওকে, তোমরা হচ্ছে পুরোটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এটা আনসার কত হয় দেখো তো আমাদের, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে এটা ব্যাপারটা দাঁড়াবে 7 স্কোয়ার মানে হলো 49, 6 স্কোয়ার মানে হলো 36, 5 স্কোয়ার মানে হলো আমাদের 25। দেখো এটা যোগ করে দেখো কত হয়, এটা যোগ করে বলো কত হয়।
রুবেয়া জান্নাত রিয়া বলেছো মাইনাস আই হবে, তো মাইনাস আই হবে কেন? মাইনাস আই হবে কোথায়? মাইনাস আই হবে দেখো এখানে আই হওয়ার সুযোগ নাই, মাইনাস কেন মাইনাস হবে? এখানে তোমার হচ্ছে দেখো আয়ের সামনে আমরা প্লাস বসাবো সবসময়, আয়ের সামনে আমরা সবসময় প্লাস বসাবো। রুবাইয়া জান্নাত রিয়া, তুমি কি বুঝতে পেরেছো? মানে তোমার এখানে কোনো জায়গায় কনফিউশন আছে কিনা বলো? তোমার হচ্ছে সায়েম সহ সিকেচন, তার মানে এটা ক্ষেত্রফল এটাই। এবং এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো এখানে কত জায়গা আছে। এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আছে, বোটেক্সে 12-13 সালে প্রশ্ন আছে, কুয়েটে 13-14 সালে, রুয়েটে 13-14 সালে আছে। তার মানে প্রচুর প্রশ্ন, এবং এই টপিকটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। নীল আকাশের পাখি অবশ্যই মাইনাস হবে। নীল আকাশের পাখি কোথায় মাইনাস হবে আমাকে একটু বলো তো ভাইয়া, তোমার কাছে কোথায় মনে হচ্ছে মাইনাস হবে? আচ্ছা তাহলে আমি আবার চেক, আচ্ছা ধরো আমি চেক করে দিচ্ছি, আমি চেক করে দিচ্ছি, তোমার মাইনাস আই কেন হচ্ছে দেখি। আমি যখন আমি আয়ের সাপেক্ষে করছি, তার মানে 3 এবং 3 ওয়েট আমি একটু করে দিচ্ছি। 3 এবং 1, তার মানে 3 এবং 1 গুণ করলে হচ্ছে আমাদের 3, আর মাইনাস মাইনাস প্লাস, প্লাস আর সূত্রে -4, সরি এটা মাইনাসই হবে, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে -4 একটু ঠিক করে নাও, সবাই ঠিক করে নাও, এখানে মাইনাসই হবে সরি। আর এখানে আমাদের -4 থেকে 3 বাদ দিলে হয় -i, তার মানে এটা হচ্ছে আমাদের -i হবে। একটু কারেকশন, এটা ঠিক করে নাও, একটু ঠিক করে নাও, তার মানে এটা হচ্ছে আমাদের 1 স্কয়ার, -1 স্কয়ার হবে, এটা -1 স্কয়ার, আর এটা ক্যালকুলেশন করে জাস্ট এটা হবে আমাদের 1, এটা হচ্ছে 1। সো আলটিমেটলি এখন বলো, সরি থ্যাংক ইউ রিয়া কারেকশনটা নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমাদের এখানে জাস্ট মানটা বসাও, একটু যোগ করে দেখো কত হয়, 25, 36 এবং 1 যোগ করে বলো। চয়ন বলেছে 62, চয়ন বলেছে আমাদের 62 হবে, তার মানে হচ্ছে তোমরা সবাই √62, তার মানে √62 যদি হয় তার মানে এটাই আনসার, এটাই হলো ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফল যেহেতু বের করছো বর্গ একক নিতে হবে, ক্ষেত্রফল মানে বর্গ একক নিতে হবে। এখন বলো সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই এই ধরনের ম্যাথগুলো বুঝতে পেরেছো কিনা, যে কিভাবে আমরা দুটা ভেক্টর থেকে ক্ষেত্রফল বের করতে পারি। যদি তারা বাহু বোঝায় তাহলে আমরা ক্রস গুণফল করে, ক্রস গুণফলের ডিরেক্টলি শর্টকাটলি আমরা মানটা বের করে ফেলবো। হ্যাঁ মানটা বের করে ফেলবো। হ্যাঁ তারপর হচ্ছে আশা বলেছো ভাইয়া কয়েকটা ম্যাথে প্রবলেম আছে, প্রবলেমগুলো কিভাবে সলভ করে নিব। তুমি প্রবলেমগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে রাখো, আমরা যখন প্রবলেম সলভ ক্লাস নিব তখন সবগুলো প্রবলেম ধরে ধরে সলভ করে দিব, কেমন? আর তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য এভরি টাইম আমাদের লোক রয়েছে তোমাদের সলভ করে দেওয়ার জন্য, আমাদের মেসেঞ্জার চ্যাটিং গ্রুপে তোমরা দিতে পারো, অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করে রাখো। রিফাত ভাইয়া অথবা শিপন ভাইয়া তোমাদের সাথে ফেসবুক গ্রুপে তোমাদের সাথে কমিউনিকেট করবে, কেমন? আচ্ছা তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং এই পার্ট থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু বিগত সালগুলোতে আসছে, কেমন? ওকে, আমরা এখন যেটা করব, 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত। দেখো 3টি ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে 2টা। এই যে 2টা, এটাও পরীক্ষা প্রশ্ন আসে। এর 1 নম্বর শর্ত হচ্ছে তোমার ইচ্ছা মতো যে কোনো 2টা ভেক্টরকে ক্রস করবা, ইচ্ছা মতো যে কোনো 2টা ভেক্টরকে ক্রস করবা। ধরো আমি যদি হচ্ছে বি এবং সি এই 2টা ভেক্টরকে ক্রস করি, এর সাথে অপর ভেক্টর এ এটাকে ডট করি, এটা ইকুয়াল 0 হবে। তারপরে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 2টা ভেক্টরকে ক্রস করে অপর ভেক্টরের সাথে যদি ডট করো এবং ডট গুণফল যদি 0 হয়, তাহলেও এরা একই সমতলে থাকবে। এখন আমি বি ক্রস সি নিয়েছি, তুমি চাইলে এ ক্রস সি অথবা তোমার হচ্ছে এ ক্রস বি তোমার ইচ্ছা মতো নিতে পারো, ইচ্ছা মতো নাও, র্যান্ডমলি নিতে পারো। যে কোনো 2টা ভেক্টরকে ক্রস করে অপর ভেক্টরকে ডট করে দিবা, তাহলে কিন্তু তোমার এখান থেকে হচ্ছে আমাদের যদি 0 করতে পারো তাহলে একই সমতলে থাকবে। এরপরে 2 নম্বর যে শর্তটা হচ্ছে ভেক্টর ত্রয় দ্বারা গঠিত নির্ণায়ক বানাবো আর কি। নির্ণায়কের তোমার হচ্ছে মান 0 হবে,
নির্ণায়কের মান 0 হবে। তার মানে ভেক্টর 3টা দ্বারা যদি একটা নির্ণায়ক বানাও, ওই নির্ণায়কের মান যদি তুমি 0 করতে পারো, ভেক্টর 3টা দ্বারা যদি একটা নির্ণায়ক বানাইতে পারো এবং ওই নির্ণায়কের মান যদি তুমি 0 করতে পারো, তাহলেও ভেক্টর 3টি কিন্তু তোমার হচ্ছে একই সমতলে অবস্থান করবে। তাহলে 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে 2টা। এগুলো ডিরেক্ট এই শর্তগুলো এমসিকিউতে আসতে পারে, অথবা এই শর্ত বেস যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু আসতে পারে। কেমন? আমরা এখন হচ্ছে একটা ম্যাথ প্র্যাকটিস করাবো। ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে তোমার হচ্ছে এম আই, এটা হচ্ছে তোমার এম আই প্লাস তোমার হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে 2k। বি একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে আই প্লাস জে প্লাস তোমার হচ্ছে কে। সি একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস তোমার হচ্ছে কে। তোমাকে বললো যে এম এর মান কত হলে, এম এর মান কত হলে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। এম এর মান কত হলে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। তাহলে এই 3টা ভেক্টর একই সমতলে থাকার যে শর্তগুলো ছিল, এটাকে তুমি নির্ণায়ক বানায় ফেলবা। আগে নির্ণায়ক বানায় ফেললে এটা করা সবচেয়ে সহজ হয়। আগে তোমাকে রিয়েল প্রসিডিউরটা শেখাচ্ছি। দেখো, এটা করার জন্য তুমি উপরে প্রত্যেকটা সহগ লিখবা m22, তার মানে হচ্ছে m22, নিচে লিখবা এই সহগগুলো মানে 1 1 1, এরপর লিখবা এই সহগগুলো 2 1 -1, এগুলো সলভ করে ফেলবা। এখন এটা যখন শর্টকাট ডিরেক্টলি করা যাবে যে তুমি প্রথমে আগে যেমন আইজেক এর সাপেক্ষে বিস্তার করছো, এখন আইজেক এর সাপেক্ষে না, এখন এম এর সাপেক্ষে বিস্তার করবা, মানে প্লাস এম এর সাপেক্ষে -2 এর সাপেক্ষে প্লাস 2 এর সাপেক্ষে বিস্তার করলে হয়ে যাবে। যেমন এটা বিস্তার করলে যখন তুমি এম এর সাপেক্ষে বিস্তার করবা, সো এম এর সাপেক্ষে বিস্তার করলে দেখো -1 এবং তোমার হচ্ছে এই কলামটা বাদ চলে গেল, সারিটা বাদ চলে গেল, -1 এবং 1, এটা হলো -1 1 1 1 এবং সূত্রের মাইনাস, তার মানে হচ্ছে -1। এরপরে -2 এর সাপেক্ষে বিস্তার যদি করি আমরা, 2 এর সাপেক্ষে বিস্তার করলে এটা মনে মনে বাদ দাও, -1 এবং হচ্ছে 1, আর তোমার হচ্ছে -1 এবং হচ্ছে 1 যদি আমরা করি, -1 এবং 1 করলে এটা আলটিমেটলি -1 দাঁড়াচ্ছে, আর 1 2 আর সূত্রে মাইনাস, তার মানে এটা -2। এবং যদি এই 2 এর সাপেক্ষে আমরা করি, এই 2 এর সাপেক্ষে যদি আমরা করি মানে +2 এর সাপেক্ষে যদি আমরা করি, তাহলে আলটিমেটলি 1 1 1 হবে, 1 1 1 হবে, -1 2 তো -2 হবে। সো এখন এটা ক্যালকুলেশন করলে দেখো -1 এবং -1, তার মানে -2m এবং তোমার 3 এবং হচ্ছে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে 6, 3 দুগুণে 6 এবং 2 থেকে 1 গেলে -1, সো আলটিমেটলি এটা -2 হয়। সো ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 2m -2m প্লাস হচ্ছে আমাদের 4, -2m প্লাস 4, -2m প্লাস 4। এবং এই পুরা পার্টটা যেহেতু এখানে বলেই দিয়েছে যে তোমার m এর মান কত হলে একই সমতলে থাকবে, আর একই সমতলে থাকার শর্ত হচ্ছে যে এটা ইকুয়াল 0 হবে। সো -2m প্লাস 4 এটা ইকুয়াল 0, তার মানে এখানে -2m ইকুয়াল হচ্ছে -4, তার মানে আমাদের m ইকুয়াল হচ্ছে আমাদের দেখো মাইনাস কাটাকাটি করলাম, 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে m এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 2। দেখো এটা বুঝতে পারছো কিনা সবাই? এটা সবাই বুঝতে পারছো কিনা? এম এর মান পাইলাম হচ্ছে 2। এখন দেখো পরীক্ষার হলে কি এত বড় করে করলে কিন্তু আমার জন্য কষ্ট হবে। তো পরীক্ষার হলে কি করবা ভাই? পরীক্ষার হলে একদম মুখে মুখে করার চেষ্টা করবো, একটু চেষ্টা করো, আমার সাথে চেষ্টা করো। ধর এই পুরো প্রসেস বাদ আমরা এইখানে ক্যালকুলেশন করব। প্রথমে করব এম এর জন্য করলে এটার সাথে এটা গুণ করব, তাহলে দেখো জে কে আমরা গুণ করব এইটা মাইনাস হচ্ছে এইটা, এরপরে যখন 2 এর সাথে করব আমরা এটার সাথে গুণ করব এটাকে, এটার সাথে গুণ করব এটাকে, যখন এটার সাথে জন্য করব এইটা এবং এইটা গুণ করব, গুণ করে ওইটা ইকুয়াল 0 লিখলে কিন্তু হয়ে যাবে। যদি ওই প্যাটার্নটাকে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে মোটামুটি এই ধরনের ম্যাথগুলো খুব সহজে করতে পারবো এবং অল্প সময়ের মধ্যে করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। সবাই দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে আমাকে বুঝতে পেরেছো কিনা। ওকে, বুঝতে পেরেছে। আমাদের অধ্যায়ের এই পার্ট শেষ। আমরা এখন টাইপ নাম্বার হচ্ছে 9 এ যাচ্ছি, লাস্ট টাইপ অধ্যায় আমাদের। টাইপ নাম্বার আমরা 9 যাব। টাইপ নাম্বার 9 হচ্ছে ভেক্টর ক্যালকুলাস।
টাইপ নাম্বার 9 এ আমরা পড়াচ্ছি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস নিয়ে। টাইপ নাম্বার 9 আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। সো ভেক্টর ক্যালকুলাসে দেখো আমরা আগে প্রথমে একটু জিনিস জেনে নিচ্ছি যে আমরা একটা স্কেলার রাশিকে যদি হচ্ছে আমরা একটা স্কেলার রাশি দিয়ে গুণন করি, একটা স্কেলার রাশিকে যদি স্কেলার রাশি দিয়ে গুণ করি, তোমরা সবাই জানো যে এটা অবশ্যই আমরা একটা স্কেলার রাশি পাই, একটা স্কেলার রাশি পাই। তারপরে আমরা যদি একটা ভেক্টরকে একটা হচ্ছে আমাদের ভেক্টরকে আমরা যদি একটা স্কেলার দিয়ে গুণন করি, স্কেলার দিয়ে গুণন করি, তাহলে ওই রাশিটা কিন্তু আমরা অবশ্যই একটা কি পাই বলতো, ভেক্টর রাশি পাই। এরপরে আমরা একটা ভেক্টর দিয়ে গুণ করতে পারি, তাহলে ভেক্টরকে ভেক্টর দিয়ে দুই ভাবে গুণ করতে পারি। এবং যদি আমরা স্কেলার গুণ করি, যদি স্কেলার রাশি পাওয়া যায় তাহলে সেটার নাম হচ্ছে আমাদের ডট গুণন, বা এটা হলো ডট গুণন বলি আমরা এটাকে। আর যদি ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলি। সো এই পার্টটুকু নিয়ে আমরা একটু ব্রিফ করব আর কি। দেখো এখানে যদি ভেক্টরের সাথে স্কেলারের গুণফলটা আমাদের ভেক্টর হয়, তাহলে দেখো এটা বাচ্চাকালের গুণন, এটা আমাদের কোনো শিখার এই বিষয়ে বয়স নেই এখন। বাচ্চাকালে যে নামতাটা পড়ছিলেন, নামতা হচ্ছে এটা। সো ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে যে ভেক্টর পাওয়া যায়, এই কনসেপ্টটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। তার মানে এটাই হলো গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কিছুই না, গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর আর স্কেলারের গুণফল। গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর আর স্কেলারের গুণফল। মানে এই পার্টে আমরা নতুন করে কোনো কিছু শিখবো না, শুধুমাত্র কনভার্ট করে দিব। আগের জন্মে যা শিখছিলাম এই জন্মের সম্পূর্ণ পড়া সেম, শুধুমাত্র ভেক্টরের ক্যালকুলাস অংশটুকু একটু করতে হয় কষ্ট করে, আর কোনো পার্থক্য নাই। তাহলে ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে যে গুণনের প্রসিডিউরটা আছে এটার নাম হলো গ্রেডিয়েন্ট। আর দেখতেই পাচ্ছ গ্রেডিয়েন্টের সামনে ভেক্টর লিখছি, তো গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর রাশি বোঝাবে। এরপরে ভেক্টর এবং ভেক্টরের মধ্যে তুমি যদি ডট গুণন করো, ভেক্টরের মধ্যে যদি ডট গুণন করো, ডট গুণন মানে কি ড দিয়ে শুরু, এই জন্য এই গুণনের নাম হচ্ছে ডাইভারজেন্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমাদের ডাইভারজেন্স। তাহলে ভেক্টরকে ভেক্টর দিয়ে যদি গুণ করি এবং গুণফলটা যদি একটা স্কেলার হয়, ভেক্টরকে ভেক্টর দিয়ে যদি আমরা ডট গুণন করি তাহলে এটাকে বলা হবে ডাইভারজেন্স। ভেক্টরকে ভেক্টর দিয়ে যদি আমি ক্রস গুণন করি, ক দিয়ে শুরু, এই জন্য এটা হয়ে যাবে আমাদের কার্ল। তার মানে এই হচ্ছে তিনটা সেগমেন্ট, যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই তিনটা হলো আমাদের সংজ্ঞা, এই তিনটা হলো আমাদের গুণনের তিনটা প্রসিডিউরের নাম। আমাদের ভেক্টর গ্রেডিয়েন্টটা বুঝতে পারতেছো ভেক্টর রাশি হবে, ডাইভারজেন্সটা স্কেলার রাশি হবে, কার্লটা কিন্তু আমাদের ভেক্টর রাশি হবে, এবং তিনটা গুণনের প্রসিডিউরের নাম। এখানে দেখো এটাকে একটা কমন ভেক্টর বলতে পারি, এটাকে কমন ভেক্টর। এই ভেক্টরটার নাম হচ্ছে এটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এটার নাম হলো ন্যাবলা, এটা ন্যাবলা বলি আমরা এটাকে, অথবা এটার নাম হলো ভেক্টর ডিফারেন্সিয়াল যে অপারেটর রয়েছে, ডিফারেন্সিয়াল অপারেটর। আর অপারেটর কাকে বলে তোমরা সবাই হয়তো জানো, যে অপারেটর হচ্ছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, তো যাদের ভিতরে কেউ প্রবেশ করলে একটা অর্থ তৈরি করে। এই যে ভেক্টর আমরা লিখছি এটা কমন ভেক্টর ডেল বা নেবলা, ডেলও বলতে পারি এটাকে আমরা। এটা ইকুয়াল হচ্ছে ডেল এক্স আই প্লাস তোমার হচ্ছে ডেল ওয়াই তোমার হচ্ছে জে প্লাস তোমার হচ্ছে ডেল জেড কে। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা ডেলের পরিচয়, ডেল ইকুয়াল ডেল এক্স আই ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। সো আমাদের এইটুকু অংশই লাগবে ডেলের জন্য। আর এখানে আমরা যে স্কেলারটা নিচ্ছি, আমরা এই স্কেলার বলতে একটা ক্ষেত্র বোঝাচ্ছি, মানে স্কেলার ক্ষেত্র। আর এখানে ভেক্টর বলতে আমরা আসলে একটা ভেক্টর ক্ষেত্রকে বোঝাচ্ছি। এখন স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র ব্যাপারটা কি? স্কেলার ক্ষেত্র হচ্ছে যেই ক্ষেত্রের সাথে আমাদের স্কেলার অংশগুলো থাকবে, স্কেলার ফাংশনগুলো থাকবে বা স্কেলার অপেক্ষক থাকবে, কোনো ভেক্টরের সিম্বল থাকবে না, ওটাই হচ্ছে আমাদের স্কেলার ক্ষেত্র। আর যদি কোনো ভেক্টরের সিম্বল থাকে তখন সেটা কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর ক্ষেত্র হয়ে যাবে। একটা মজার ব্যাপার দেখো, যে আমরা গ্রেডিয়েন্টের ভিতরে এটা তো আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে স্কেলার, এই স্কেলার হচ্ছে ইনপুট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনপুট, স্কেলার হচ্ছে ইনপুট, বাট আউটপুট কি পাওয়া যাচ্ছে বলো তো? এটা আমাদের ভেক্টর পাওয়া যাচ্ছে। তাহলে গ্রেডিয়েন্ট এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে বা যে প্রসেসের ভিতর দিয়ে আমরা স্কেলারকে ভেক্টর বানাইতে পারি, স্কেলারকে ভেক্টর বানাই ফেলতে পারি। দেখো এখানে আমরা যেটা বলতেছিলাম, যে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট যদি সলভ করি, গ্রেডিয়েন্টের ব্যাপারটা কি? আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল, এই যে অপারেটরটা আছে, এই অপারেটর মানে একটা মেশিন, বড় ধরনের মেশিন। এই মেশিনের মধ্যে যদি একটা স্কেলার ডাটাকে আমরা ইনপুট দিয়ে দিই, তাহলে এই মেশিন যে কাজটা করবে, এই স্কেলার ডাটাকে আমাদের ভেক্টর ডাটায় কনভার্ট করে ফেলবে, মানে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর বানাবে। এবং তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলারকে ভেক্টর বানানোর একটা প্রসিডিউরের নাম। হ্যাঁ, এরপরে আমরা যদি হচ্ছে এর ভিতরে ভেক্টর ইনপুট দিই, এবং ভেক্টর ইনপুট দিলে
যদি সে আমাকে একটা স্কেলার রাশি দেয়, দেখো এখানে আমাদের ভেক্টর ইনপুট দিলাম কিন্তু সে আমাকে আউটপুট কি দিল বলো তো, আমাদের স্কেলার, তাহলে এটাকে বলি আমরা ডাইভারজেন্স। তাহলে দেখো আমরা ইনপুট দিলাম, এটা হচ্ছে ইনপুট, তার মানে ইনপুট ভেক্টর দিছো কিন্তু আউটপুট পাইছো কি বলো তো, আমাদের স্কেলার। তাহলে ভেক্টরকে স্কেলার বানাইতে পারে, ভেক্টরকে স্কেলার বানাইতে পারে ডাইভারজেন্স। আর যদি আমি ভেক্টরে ইনপুট দেই, আমরা ভেক্টরই পাই, আউটপুট হিসেবে আমরা ভেক্টরই পাই, তখন সেটাকে বলা হবে কার্ল, সেটাকে বলা হবে কার্ল। তাহলে এখানে আমাদের তিনটা সেগমেন্ট রয়েছে, তিনটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট রয়েছে, যে আমরা স্কেলার ইনপুট দিয়ে যদি ভেক্টর পাই সেটা হবে আমাদের গ্রেডিয়েন্ট, ভেক্টর ইনপুট দিয়ে যদি স্কেলার পাই সেটা হবে ডাইভারজেন্স, ভেক্টর ইনপুট দিয়ে যদি ভেক্টর পাই সেটা হবে আমাদের কার্ল। সো এখান থেকে প্রচুর ডাটা রয়েছে। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। এই পার্টটা অ্যাডমিশন টেস্টের জন্য তোমার হচ্ছে মাত্র 2% ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি একটা প্রশ্ন আসে না, টুকিটাকে যে সকল প্রশ্ন আসে সেগুলো আমরা করাই দিব আর কি। তোমরা হচ্ছে খুব দ্রুত লিখে ফেলো। এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে খুব দ্রুত জানাও আমাকে। সবাইকে খুব দ্রুত জানাইতে হবে। ওয়ান্স এগেইন এমডি সায়েম বলেছে কোথায় বুঝতে সমস্যা বলো। এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানা দরকার, যে আমরা স্কেলার গুণন আমি আবার রিভিউ করছি, যে আমাদের এখানে নর্মালি গুণনের একটা প্রসিডিউর, এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো কিছুই না, এগুলো হচ্ছে গুণনের একটা প্রসিডিউর। যে গুণনের প্রসিডিউরে আমরা ভেক্টর, এইগুলো হচ্ছে একটা মেইন অপারেটর যেটাকে আমরা নেবলা, ডেল অথবা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলছি আমরা এটাকে। এটার ভিতরে যদি হচ্ছে আমরা কোনো একটা স্কেলার ফাংশনকে ইনপুট দিই এবং ওই মেশিন যদি আমাকে ভেক্টর আউটপুট হিসেবে বের করে দেয়, তখন সেটার নাম হয়ে যাবে আমাদের গ্রেডিয়েন্ট। ইনপুট দিলাম আমরা একটা ভেক্টর, আমাকে সে যদি আউটপুট হিসেবে স্কেলার দেয় তাহলে সেটা হবে ডাইভারজেন্স। ইনপুট দিলাম ভেক্টর, আউটপুট হিসেবে যদি আমাকে ভেক্টর দেয় তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের কার্ল। সো এই তিনটা গুণন হিসেবে কাজ করছে এখানে। সো আমরা এখন এই গুণনগুলো নিয়ে একটু ডিটেলস আর একটু জানবো, জানবো এখান থেকে। আমরা প্রথমে একটা গ্রেডিয়েন্ট বের করা শিখি। তাহলে প্রথম লেখো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট নির্ণয়। গ্রেডিয়েন্ট নির্ণয়, ধরো আমরা ফাই একটা ক্ষেত্র নিলাম, সেটা হচ্ছে 4x² y² z। একটা যেহেতু দেখতে পাচ্ছ যে ফাইয়ের সাথে কিন্তু i j k বা কোনো ভেক্টর সিম্বল নাই, তার মানে এটাকে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে। এটা একটা স্কেলার ফাংশন। তোমাকে বললো যে 1 -1 1 এত বিন্দুতে তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, এত বিন্দুতে গ্রেডিয়েন্ট হোয়াট। সো আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বললে, যেহেতু ফাইয়ের গ্রেডিয়েন্ট চাইছে, এটা আমরা মনে মনে লিখবো গ্রেড ফাই। এখন আমাকে আমি মূল প্রসিডিউরটা পড়াচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা শর্টকাট ফর্মুলা দেখাবো। গ্রেড ফাই এটা ইকুয়াল হচ্ছে আমরা ডেল এক্স আই, কারণ এটা গ্রেড ফাই মানে কি লিখবা, ডেলের সাথে এই ফাইটার গুণন। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু এখানে কোনো ক্রস দেই নাই, কোনো ডট দেই নাই, মানে এটা কোনো ধরনের জিনিস দেওয়া যাবে না। এটা হলো বাচ্চাকালের যে গুণনগুলো, তোমরা এরকম গুণন পড়ছিলে 6-7-এ, যে x + y এর সামনে 5 যদি থাকতো, এই 5টাকে একবার x এর সাথে গুণ করতাম, একবার y এর সাথে গুণ করতাম, ব্যাপারটা তো 5x প্লাস কত আমাদের বলো তো 5y। এমন গুণনের প্রসিডিউর হচ্ছে এটা। তাহলে ডেল মানে কি, ডেল মানে হচ্ছে আমাদের ডেল এক্স আই প্লাস তোমার হচ্ছে ডেল ওয়াই তোমার হচ্ছে জে প্লাস তোমার হচ্ছে ডেল জেড তোমার হচ্ছে কি বলতো কে, এর সাথে গুণ করবো ফাই কে, ফাই মানে 4x² y² তোমার হচ্ছে জেড। এখন দেখো তার মানে এটাকে যদি যে 5 এর সাথে কম্পেয়ার করো, তাহলে এটাকে একবার এখানে গুণ করতে হবে, একবার এখানে গুণ করতে হবে, একবার এখানে গুণ করতে হবে। তার মানে যদি আমি এর ভিতরে গুণ করি, তাহলে আইটাকে সামনে আনলাম, এখানে লেখা যায় ডেল এক্স 4x² y² জেড। পরীক্ষার হলে মোটেও এই প্যাটার্নে করবা না, কিভাবে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের যেটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে ডেল ওয়াই এটা হবে 4x² y² জেড প্লাস কে যদি সামনে নিয়ে আসি, তাহলে সেটা ব্যাপারটা দাঁড়ায় ডেল জেড 4x² y² জেড 4y² জেড x² y² জেড। এখন তোমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের রুলস তোমরা জানো যে ddx অফ x⁴n যদি হয়, এই ফর্মুলা হচ্ছে যে x এর পাওয়ারটা সামনে চলে আসে আর x এর পাওয়ার থেকে 1 কি করতে হয় বলতো, মাইনাস করা লাগে। এখন যদি আমরা এইটুকুকে সলভ করি, দেখো কি আসে এখানে, আমাদের কি আসে এখানে, x এর সাথে x এ করলে x এর পাওয়ার 2 আছে, 2 চলে আসবে সামনে, x পাওয়ার থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 2 সামনে আসলে 4 দোকান হবে 8 আর x পাওয়ার 2 থেকে 1 গেলে 1 থাকে, তার মানে 8x y² জেড এবং সামনে আছে i, তার মানে পুরো কম্পোনেন্টটা পাইলাম i। এখন পরেরটা যদি y এর সাপেক্ষে করি, আমরা y এর সাপেক্ষে করলেও সেম আসবে যে 8x² y জেড, এটা হলো j। পরেরটা যদি z এর সাপেক্ষে
করি, জেড এর সাপেক্ষে করলে তোমরা জানো জেড কে করলে 1 আসে, সো আলটিমেটলি 4x স্কয়ার y স্কয়ার সাথে হবে আমাদের কে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন যদি আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলে তো আমাকে এইভাবে প্রত্যেকটা টার্ম করতে হবে। তবে পরীক্ষার হলে মাথায় রাখবো, পরীক্ষার হলে আমরা কিন্তু এই অংশটুকু কোনোটাই করবো না, এই অংশটুকু পরীক্ষার হলে কোনোটা করা দরকার নাই, কোনোটা করা দরকার নাই। এই পুরো অংশটা পরীক্ষার দিন তুমি স্কিপ করবা পরীক্ষার হলে, যদি কোনো কারণে এই ধরনের প্রবলেম আসে তাহলে কীভাবে করবা, এই যে অংশটা আছে এই অংশটাকে একবার করবা তুমি হচ্ছে এক্স এর সাপেক্ষে করবা ডিফারেন্সিয়েশন, একবার করবা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একবার করবা তুমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আইজে কে বসাই দিবা। তার মানে প্রথম যে সেগমেন্টটা আছে, প্রথম এই অংশটুকু হচ্ছে এক্স এর, এটা হলো এক্স এর সাপেক্ষে, দ্বিতীয় যে অংশটা পাইছি সেটা হলো ওয়াই এর সাপেক্ষে, তৃতীয় যে অংশটা পাইছি সেটা হলো জেড এর সাপেক্ষে। তার মানে এইটুকুকে না বলুন, এইটুকু করার দরকার নাই, আমরা এটা 1-2 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তুমি জাস্ট এটাকে এক্স এর সাপেক্ষে করো, দেখো এক্স এর সাপেক্ষে করলে কি দাঁড়ায়, এক্স এর পাওয়ার 2 মানে 8x y স্কয়ার z, তারপর দেখো 8x y স্কয়ার z সাথে আই লিখবা, এরপরে ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে, এটা 8x স্কয়ার y z, তার মানে 8x স্কয়ার y z j, এরপরে যেটাকে z এর সাপেক্ষে করলে হবে 4x স্কয়ার y স্কয়ার সাথে হচ্ছে আমাদের কে। সো যতগুলো পদ থাকবে সবগুলো পদকে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দিবা, তাহলে ম্যাথটা সলভ হয়ে যাবে। আর এরপরে যদি তোমাকে বলে যে এত বিন্দুতে স্পেসিফিকভাবে যদি কোনো একটা বিন্দু বলে দেয়, তার মানে এইখানে এই যে টার্মগুলো পাইছো এই টার্মগুলোতে তুমি এক্স এর পরিবর্তে 1 বসাবা, ওয়াই এর পরিবর্তে -1 বসাবা, জেড এর পরিবর্তে 1 বসাবা, এই মানগুলো বসাই দিলে এখান থেকে একটা আনসার হয়ে যাবে। বলো সবাই বুঝতে পারছো কিনা গ্রেডিয়েন্ট? সবাই খুব দ্রুত কমেন্টস লিখো, গ্রেডিয়েন্ট ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সবাই খুব দ্রুত কমেন্টস করো, গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? চয়ন আনসার বের করে ফেলছে, গুড। বাকিরা সবাই বুঝতে পারছো কিনা খুব দ্রুত কমেন্টস করে, এটা নিয়ে প্যারা নাও দরকার নেই, এটা বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। সো আমরা এইভাবেই কোনো একটা স্কেলার ফাংশনের হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে পারি যদি, এবং আমরা আগে বলছি যে এই সিস্টেমগুলো রিয়েল সিস্টেমে যাওয়ার তো কোনো দরকার নেই, তোমরা একবারে শর্টকাট যতগুলো পদ থাকবে, যদি এখানে একটা পদ লিখছি এখানে যদি আরও পদ থাকতো কোনো সমস্যা নেই, যতগুলো পদ থাকবে সবগুলো পদকে তুমি একবার এক্স এর সাপেক্ষে করবা, একবার ওয়াই এর সাপেক্ষে করবা, একবার জেড এর সাপেক্ষে করবা। এখানে যতগুলো পদ থাকবে সবগুলো পদকে ডিফারেন্সিয়েট করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। যখন এক্স এর সাপেক্ষে করবা তখন আই করবা, যখন ওয়াই এর সাপেক্ষে করবা তখন জে গুণ করবা, যখন জেড এর সাপেক্ষে করবা তখন কে গুণ করবা, করে লাস্টে যোগ করে দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। সো এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারি। সো গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের এইটুকুই পড়াশোনা। এখন হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এখন আমরা ডাইভারজেন্স নিয়ে যদি আলোচনা করি, ডাইভারজেন্স যেটা, আর ডাইভারজেন্স ব্যাপারটা দেখো, ডাইভারজেন্স আগেই বলেছি, ডাইভারজেন্স হচ্ছে গুণনের এমন একটা প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে স্কেলার বানায় ফেলতে পারি, সেটি হলো ডাইভারজেন্স। এই ডাইভারজেন্স হচ্ছে আমাদের 3 প্রকার। এই 3 প্রকার ডাইভারজেন্স, এই চিত্রগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, চিত্রগুলো লিখো আর কি। এখানে আমরা ধরো এখানে জিনিসটা যদি বড় হচ্ছে, ধরো এইভাবে বৃদ্ধি পাচ্ছে, এগুলোকে বলা হয় ফ্লাক্স বা বলরেখা বলা হয়, ফ্লাক্স বা বলরেখা বলা হয়। এই জিনিসগুলো বাইরের দিকে যাচ্ছে, তার মানে জিনিসটা বড় হচ্ছে, আয়তনে প্রসারিত হচ্ছে, আয়তন বৃদ্ধি, এটার আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর তোমরা জানো যে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব অবশ্যই কি পাবে বলো তো, আমাদের হ্রাস পাবে। তাহলে আয়তন বৃদ্ধি, ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে এই ডাইভারজেন্সের নাম হচ্ছে ধনাত্মক ডাইভারজেন্স। এটা হলো ধনাত্মক ডাইভারজেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক ডাইভারজেন্স, যেখানে আমাদের হচ্ছে দেখো আয়তনের মান বৃদ্ধি পাচ্ছে। তার মানে একটা জিনিস যখন বড় হয়, মোটা মানুষ যারা মোটা হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ধনাত্মক ডাইভারজেন্স চিন্তা করতে পারি, কারণ মানুষ মোটা হচ্ছে, আয়তন বাড়তেছে মনে করতেছে, তাই না ব্যাপারটা? সো এই ধরনের ডাইভারজেন্সগুলোকে আমরা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স ধরবো। এরপরে যদি এটাকে আমরা 4-5 থেকে চাপ দেই, যারা চিকন মানুষ তাদের জন্য, যেমন ধরো তোমার 4-5 থেকে চাপ দিচ্ছ, চাপ দিয়ে জিনিসটাকে তোমার কি চ্যাপটা করে ফেলছো বা চিকন করে ফেলছো, তার মানে এটা হবে কি আয়তন হ্রাস। এটা হচ্ছে আয়তন হ্রাস, মানে আমার মতো যারা চিকনাস তারা, এটা আয়তন হ্রাস, অথবা সেটা হচ্ছে কি ঘনত্বটা বৃদ্ধি পাবে। আর ঘনত্ব বৃদ্ধি পাবে সেটা হলো ঋণাত্মক ডাইভারজেন্স। তার মানে চিকন মানুষের ডাইভারজেন্স হচ্ছে ঋণাত্মক, এটা ঋণাত্মক ডাইভারজেন্স, এটা হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স। তার মানে এটা হলো ধনাত্মক ডাইভারজেন্স, এটা হলো ঋণাত্মক ডাইভারজেন্স। এবং যদি এমন হয় যে এটা আগত ফ্লাক্সগুলো আসতেছে, তার মানে আমার মতো চিকন অনেকে সারাদিন খায় কিন্তু মোটা হয় না, যা ইনপুট দেয় তা আউটপুট হিসেবে বের হয়ে যায়, এই ধরনের যে ব্যাপারগুলো আছে এটাকে বলা হয় আমাদের শূন্য ডাইভারজেন্স। এটাকে বলা হয় তোমার শূন্য ডাইভারজেন্স। হ্যাঁ, এটাকে বলা হয় শূন্য ডাইভারজেন্স।
এটাকে শূন্য ডাইভারজেন্স বলা হয়। এবং যদি কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্সের মান, ধরো ভি হচ্ছে ভেক্টর ক্ষেত্র, ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে এই ভি ক্ষেত্রটাকে বলা হবে সলিনয়েড। হ্যাঁ, সলিনয়েড মানে কুণ্ডলী, সলিনয়েড অথবা সলিনয়েডাল। তার মানে সলিনয়েডাল হবে কিনা একটা ক্ষেত্র, সলিনয়েডাল হবে কিনা, এই সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে ওই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান 0 হবে। ওই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান 0 হবে। ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে সেটা সলিনয়েডাল হবে। ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে সেটা কি হবে, এটা আমাদের সলিনয়েডাল হবে। তোমরা সবাই খুব দ্রুত তুলে ফেলো। এই প্রশ্নটা তোমাদের বোর্ডেও আসছে দেখবা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে এখানে প্রশ্ন আসছে, 17-18 সালে প্রশ্ন আসছে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে এটা থেকে, যে এই চিত্র ছিল, সবগুলো চিত্রই ছিল এটা 17-18 সালে প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে, যে 3টা ডাইভারজেন্সের ক্লাসিফিকেশন দেওয়া আছে, নিচের কোনটা এটার জন্য প্রযোজ্য, এই যে এটার জন্য, তাহলে এটার জন্য প্রযোজ্য হচ্ছে আমাদের এটা, যে তোমার এখানে আগত আর চলমান বের হয়ে যাওয়া যে ফ্লাক্সগুলো আছে সবগুলোই আমাদের সমান। সবাই কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও, আমার অফলাইনে ক্লাস আছে একটু পরে। সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, দ্রুত দ্রুত জানাও। সবাই এই ডাইভারজেন্সের ক্লাসিফিকেশনগুলো বুঝতে পারছো কিনা বলো। আমাদের 3 ধরনের ডাইভারজেন্স আছে, ধনাত্মক, ঋণাত্মক আর হলো শূন্য ডাইভারজেন্স। ওকে, সবাই বুঝতে পারছে। আমরা এখন হচ্ছে ডাইভারজেন্সের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেটা একটু আমরা দেখে নিই। সো ডাইভারজেন্সের যে ব্যাপারটা, এগুলো সহজ করে করাচ্ছে আমি, ম্যাথ এগুলো কখনো আসে নাই। তারপরে ভি দেওয়া আছে মনে করো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আই প্লাস তোমার 4x ওয়াই স্কোয়ার জেড, এটা হলো জে, প্লাস x ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4k। এখন তোমাকে বললো যে এই ভি ক্ষেত্রটির তোমার হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করো, ডাইভারজেন্স নির্ণয় করো, অথবা বলতে পারে m এর মান বা p এর মান কত হলে সলিনয়েডাল হবে, সলিনয়েডাল হবে, এমন টাইপের প্রশ্ন যদি আব্দুল্লাহ জুবাইর, হ্যাঁ অফলাইনে ক্লাস হবে, তোমরা ক্লাসে চলে আসো, 11টায় ক্লাস শুরু হবে অফলাইনে। তার মানে এই ডাইভারজেন্স বের করলে, এখন দেখো আমরা যখন গ্রেডিয়েন্ট বের করেছিলাম তখন পুরো টার্মটাকে x এর সাপেক্ষে একবার, y এর সাপেক্ষে একবার, z এর সাপেক্ষে একবার করছিলাম, কিন্তু ডাইভারজেন্সটা মোটেও এইভাবে করলে হবে না। ডাইভারজেন্সটা হচ্ছে এখানে যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটাকে করবা x এর সাপেক্ষে, এটাকে করবা তুমি x এর সাপেক্ষে করবা, এই সেগমেন্টটাকে তুমি করবা হচ্ছে মানে দ্বিতীয় অংশটাকে করবা y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, আর তৃতীয় অংশটাকে করবা হচ্ছে z এর সাপেক্ষে, z এর সাপেক্ষে করলেই তোমার হচ্ছে তার ডাইভারজেন্স বের হয়ে যাবে। যেমন ধরো এটা ডাইভারজেন্স কেমন হয়, তাহলে এটা ডাইভারজেন্স হচ্ছে ডেল ডেল ডট ভি, কারণ আমরা জানি ডাইভারজেন্স মানে ডট গুণন, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন। হ্যাঁ, ঘূর্ণন ও ঘূর্ণন কোনটা হবে, স্কিপ হলো না, স্কিপ হয় না, আমি এখনো ওই টপিকে যাই নাই, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো। আর ডেল ডট ভি যেটা আছে, ডেল ডট ভি, তাহলে ডেল ডট ভি এর জন্য দেখো আমি আগেই বলেছি যে এই ভি ভেক্টর ক্ষেত্রটির জন্য প্রথম অংশটা করবা x এর সাপেক্ষে, এটাকে x এর সাপেক্ষে করলে দেখো এটা কত হবে 2x ওয়াই স্কোয়ার জেড, যেহেতু এই ডাইভারজেন্স ডট গুণন তার মানে এখানে কোনো ভেক্টর অপশন থাকবে না, সবগুলো স্কেলার অপশন থাকবে, প্রথমটাকে করবা। তার মানে দেখো ডাইভারজেন্সে যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটা টার্মকে, যেহেতু 3টা টার্ম থাকতে পারে, প্রথম টার্মকে x এর সাপেক্ষে, সো x এর সাপেক্ষে করলে আমরা এটা পাইলাম, আর এটাকে করলে আলটিমেটলি দেখো কত হয়, এই x এর পাওয়ার 2 আছে, 2 সামনে চলে আসলে হবে এটা 4, x এর পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার থেকে গেলে 1 হবে, বাকিগুলো সেম থাকবে। এরপর আমরা এটাকে করব y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে করলে y এর পাওয়ার 2, 2 সামনে চলে আসলে 8 হবে, 8x y z, পরেরটা করব z এর সাপেক্ষে, z এর পাওয়ার সামনে চলে আসলে 4x y স্কোয়ার এবং z তোমার হচ্ছে কিউ। তার মানে ইহাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডাইভারজেন্স, ইহাই হচ্ছে কাঙ্ক্ষিত ডাইভারজেন্স। সো এই প্যাটার্নে আমরা ডাইভারজেন্সটা করে ফেলতে পারি, এই প্যাটার্নে আমরা ডাইভারজেন্সটা করে ফেলতে পারি। এখন যদি আমাকে বলে ডাইভারজেন্সটা এত বিন্দুতে বের করো, তাহলে এক্স ওয়াই জেড মানগুলো বসাই দিব। এবং যদি ডাইভারজেন্স চাও, এই পুরোটা করার কোনো দরকারই নেই ভাই, তোমার যে ভেক্টর ক্ষেত্রটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, যদি কখনো আসে প্রথম যে অংশটুকু আছে এই প্রথম অংশটুকুকে শুধু করবা, এই বাকি কিচ্ছু করার দরকার নেই, মনে হয় জীবন থেকে বাদ দাও এগুলো। প্রথম যে অংশটা আছে এই প্রথম অংশটাকে শুধু এক্স এর সাপেক্ষে করবা, অপশনগুলো টেস্ট করবা, কারণ দেখো প্রথমটাকে x এর সাপেক্ষে করলে আমার এই অংশটা আছে, সো 4টা অপশনের মধ্যে যেটার প্রথমে 4x y স্কয়ার z থাকবে ওটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে। সো এইভাবে আমরা ডাইভারজেন্সগুলো বের করতে পারি, অথবা কোনো একটা স্পেসিফিক বিন্দু বলে দিলে বিন্দুর জন্য আমরা বসাই দিতে পারি আর কি। ওকে, তাহলে আমাদের এই পার্ট শেষ। এখন আমাদের এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে লাস্ট পার্ট আমাদের কার্ল। এখান থেকে কার্ল, এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। কার্ল আমরা জানি যে ভেক্টর ইনপুট দিব, আউটপুট পাবো হচ্ছে ভেক্টর।
ইনপুট দিব ভেক্টর, আউটপুট পাবো হচ্ছে ভেক্টর, তার মানে এটার আউটপুটটা ভেক্টর হিসেবে আসে। এবং কার্ল বলতে কার্লের দুইটা কনসেপ্ট, যে আমাদের এখান থেকে ধরো একটা ভি ক্ষেত্র যেটা আছে, একটা ভি ক্ষেত্রের এটা হচ্ছে ক্রস গুণনের প্রসিডিউর, মানে বুঝতেই পারতেছো ক্রস গুণনের সিস্টেম হবে। যদি ডেল ক্রস ভি এটা ইকুয়াল তোমার 0 হয়, তার মানে কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল মানে ক্রস গুণফল, এটা যদি 0 হয়, 0 হলে ঘুরবে না, 0 হলে অঘূর্ণনশীল। মনে রাখবে এই শর্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অঘূর্ণনশীল, তার মানে কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল, কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল এটা যদি 0 হয় তাহলে সেটা হবে অঘূর্ণনশীল। আর যেটা তোমার অঘূর্ণনশীল সেটা তোমার হচ্ছে সংরক্ষণশীল, এটা হচ্ছে সংরক্ষণশীল। তার মানে একটা ভেক্টর ক্ষেত্র ঘুরবে কি ঘুরবে না, সংরক্ষণশীল হবে কি হবে না, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাকে কার্ল বের করতে হবে। তবে এটার ম্যাথগুলো করার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং এ যারা পড়বা তারা ম্যাথ করতে পারো, ভার্সিটিতে ইতিহাসে কখনো ম্যাথ আসে না, এই পার্ট থেকে কোনো ম্যাথ পাবা না খুঁজে। সো এটা ভার্সিটির জন্য ম্যাথগুলো করার দরকার নেই, ইঞ্জিনিয়ারিং এ যারা আছো তাদের জন্য এখানে ম্যাথ করা ইম্পর্টেন্ট, ম্যাথ তারা করে নিবা এখান থেকে। ওকে, তারপরে এটা গেল। এরপরে যদি আমরা বলি ডেল ক্রস তোমার হচ্ছে ভি, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি 0 হলে ঘোরার সুযোগ নাই, আর 0 না হলে ঘূর্ণনশীল, 0 না হলে তোমার হচ্ছে ঘূর্ণনশীল, আর ঘূর্ণনশীল যদি হয় সেটা হবে আমাদের অসংরক্ষণশীল, এটা হচ্ছে আমাদের অসংরক্ষণশীল। তাহলে এই হচ্ছে আমাদের পুরা ব্যাপারটা, এই হচ্ছে পুরা ব্যাপারটা। তার মানে এই শর্তটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই শর্তটা খুব বেশি ইম্পর্টেন্ট। কার্লের জন্য শর্ত দুইটাই লাগে, যে একটা ভেক্টর ক্ষেত্র ঘুরবে কি ঘুরবে না। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে খুব দ্রুত জানাও, যে কখন একটা ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল হবে, কখন সংরক্ষণশীল হবে, বা কখন অঘূর্ণনশীল হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, বা শর্তটা বুঝতে পেরেছো কিনা। আর ঘূর্ণন দ্বারা শুধুমাত্র তোমার হচ্ছে এখান থেকে কার্ল দ্বারা আসলে ঘূর্ণনটা বোঝায়। খুব দ্রুত বলো বুঝতে পেরেছো কিনা টপিকটা। আচ্ছা, চয়ন বলেছে ক্লিয়ার, ওকে। তারপরে ক্লিয়ার জি ক্লিয়ার, এখানে প্যারা নাই, এখানে সব সিম্পল একটা জিনিস। তবে এখন যদি আমি একটা ম্যাথ সলভ করি, যে আমাদের এখান থেকে ধরো ভি একটা, যদি এই প্রশ্নগুলো কখনো আসবে না, তোমরা তারপর চেষ্টা করতে পারো একটু। 2x² y² z এটা হলো i, প্লাস হচ্ছে 4x² y² এটা হলো j, প্লাস x² y z⁴ এটা হলো আমাদের k। এখন আমাকে বললো যে এই ভেক্টর ক্ষেত্রটার কার্ল, এটার কার্ল নির্ণয় করো, এটার কার্ল হোয়াট। সো এটার কার্ল বের করতে গেলে আমরা নরমালি বাচ্চাকালে যেভাবে সাজাইতাম, যে ডেল ক্রস হচ্ছে ভি, ডেল ক্রস হচ্ছে ভি, এটার উপরে লিখতাম আমরা কি, উপরে লিখতাম হচ্ছে আই, তারপর লিখতাম হচ্ছে জে, তারপর লিখতাম হচ্ছে কে। এখানে প্রথম ডেল ভেক্টর, সো ডেল ভেক্টরের সবগুলো হচ্ছে ডেল ডেল এক্স, এটা হচ্ছে আমাদের ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে কি বলতো ডেল ডেল জেড। এরপরে বি ভেক্টরের জিনিসপত্রগুলো লিখো এখানে, 2x² y² z, 4x² তোমার হচ্ছে y² x² y z⁴। সো এভাবে সাজাবা। তবে মনের ভুলেও এই ধাপে বা এই সিস্টেমে যাওয়ার সুযোগ নাই, কিভাবে যাবা শর্টকাট আমি শিখাই দিচ্ছি। সো এখানে আমরা যদি আয়ের সাপেক্ষে বিস্তার করি, তাহলে এটাকে গুণ করতে হবে এবং এটাকে গুণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যখন আমরা আয়ের জন্য করতেছি, তখন লাস্টের যে সেগমেন্টটা, মানে এই যে লাস্টের সেগমেন্টটা, এই লাস্টের সেগমেন্টটা কার সাপেক্ষে করতেছি বলো তো, আমাদের ওয়াই এর সাপেক্ষে করতেছি। এবং মাঝখানে যে সেগমেন্টটা আছে, এই মাঝখানের সেগমেন্টটা কার সাপেক্ষে করতেছি বলো তো, আমাদের জেড এর সাপেক্ষে। তাহলে ওয়াই মাইনাস জেড, তার মানে যখন আমরা আয়ের সাপেক্ষে বিস্তার করব, লাস্টের অংশটুকুকে ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করে, দেন মাঝখানের অংশটাকে জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে, এই দুটো অংশকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। একটু বলে থাকো সবাই, যে তাহলে আমরা বাকি পার্ট জাস্ট, যদি অপশন কখনো এগুলো আসবে না, ম্যাথগুলো যদি কখনো আসে, তাহলে আমরা জাস্ট কি করব, প্রথমে আয়ের জন্য যখন বিস্তার করব, এই প্যাটার্নটুকুতে যাওয়ার কোনো সুযোগ নাই, এগুলোতে যাওয়া যাবেই না, একদম ডিরেক্টলি লাস্টেরটাকে করবা ওয়াই এর সাপেক্ষে এবং তার আগেরটাকে করবা জেটের সাপেক্ষে, দুইটাকে বিয়োগ করবা। যেমন তাহলে প্রথমে কি আয়ের সাপেক্ষে যদি আমরা করি, তাহলে দেখো আমি লাস্টের সেগমেন্টটা কিন্তু ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে কি দাঁড়ায়, এটা ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই কে করলে 1 পাওয়া যাবে, তার মানে x² এবং z⁴ এটা মাইনাস তার আগেরটাকে করবা জেটের সাপেক্ষে। সো এখানে জেড নাই, যার সাথে রিলেশন সেই নাই, তার মানে এটা 0 হবে। তার মানে পুরো অংশটা হচ্ছে এরকম, যে x² z⁴ এবং হচ্ছে i, তোমার হচ্ছে এমন একটা অপশন হবে। সো এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি। সো আমাদের বাকি আর কিছু নাই, পুরো অধ্যায়টি শেষ।
যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছো আশা করি পুরো ক্লাসটাকে এনজয় করছো। আমরা কিন্তু পুরো ভেক্টরের চ্যাপ্টারটা ডিটেলসে পড়িয়ে দিলাম তোমাদেরকে। এরপরে যদি তোমাদের কোনো পার্সোনাল প্রবলেম হয় তোমাদের সাথে এভরি টাইম আমাদের কমিউনিকেট করার জন্য রয়েছে পার্সোনাল চ্যাটিং গ্রুপ, রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ। তোমরা হচ্ছে অথবা আমার পার্সোনাল আইডিতেও তোমরা আমাকে এভরি টাইম ইনবক্স করতে পারো, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে পাবে। এবং এইভাবেই ধরে ধরে আমরা যতগুলো শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং প্রপারলি শেষ করবো, এমনভাবে শেষ করবো যেন ক্লাস শেষে তোমার হাস্যজল একটা মুখ থাকে যে তুমি পারতেছো, এই ব্যাপারটা যেন আমরা ফিল করতে পারি। তো দিন পর্যন্ত আমাদের সাপোর্ট পাবে। তোমাদের এখন অনেক ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হয় নাই তারা যদি আমাদের কোর্সটিতে এনরোল করতে চাই ওদেরকে খুব দ্রুত আমাদের কোর্সটিতে ভর্তি করানোর ব্যাপারে আগ্রহী করতে পারো। আর এবং আজকে রাতে সন্ধ্যা 7টা থেকে মানে ইফতারের ঠিক পরপর থেকে রাতে 10টা পর্যন্ত আমাদের এই গ্রুপে, ফেসবুক গ্রুপে আমাদের এক্সাম হবে, গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। তোমরা জাস্ট এক্সামগুলো অবশ্যই দিয়ে দিবা। সারাদিন ভেক্টর চ্যাপ্টারের ডিটেলস পড়ে যত প্রকার প্রবলেম আছে সবগুলো পড়ে তোমরা এক্সামটা দিয়ে ফেলো। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।